অবশ্যই নোট করা লাগবে। নোট ছাড়া ভাই আসলে হবে না। তবে আজকে তো মানে টেকনিক্যাল করাবো না, আজকে ফান্ডামেন্টাল করাবো। সো আজকে নোট ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে এখন আমরা ক্লাস শুরু করবো ভাইয়া, সবাই মিউট করব। আর আমি যতক্ষণ ক্লাস করাবো ইনশাল্লাহ ততক্ষণ আমরা কেউ কথা বলবো না। যত ধরনের কোশ্চেন থাকবে সবাই, কেউ যদি মোবাইল থাকে মোবাইলে নোট করে রাখবেন, বা কারোর কাছে যদি খাতা কলম থাকে খাতা কলমে নোট করে রাখবেন ইজিলি ইনশাল্লাহ। আফটার লিসেন মানে আমারটা শোনার পরে আমি যখন ক্লাসটা সম্পূর্ণ শেষ করব তখন আমরা একে একে কোশ্চেন করব, কিন্তু সেটা যেন হিবিজিবি না হয়, ক্লাসের সৌন্দর্যতা যাতে বজায় থাকে ইনশাল্লাহ। কারণ অনেকে আছে কথা বলতে পারে না, বাট থাকে অনেক কিছু বলার, মানুষ হিবিজিবি হয়ে যায় দেখা উনি লাউডলি বলে না। সো আমরা সবার দিকেই দেখব। আমরা এখানে যারা আসছে আল্লাহর রহমতে সবাই খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ ইনশাল্লাহ। সবাই সবারটা দেখব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাহলে এখন সব থেকে বেশি যে জিনিসটা আমাদের জানা লাগবে, বেসিকটা আমাদের স্ট্রং করার জন্য, যে ট্রেডিং জিনিসটা কি। এটা আমরা অনেকেই জানি, বাট অনেকে জানি না। তবে আমার মনে হয় এখান থেকে আপনি কিছু শিখবেন, প্রত্যেকটা জিনিসই কিছু না কিছু শিখাবে। ট্রেডিং জিনিসটা হইলো ভাইয়া মার্কেটের যে ছোট ছোট মুভমেন্ট আছে, ওই ছোট ছোট মুভমেন্টকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানালাইসিস কইরা আমি যখন ছোট কোনো টাইম ফ্রেমে ওইখান থেকে প্রফিট অথবা লুজ কইরা মার্কেট থেকে বের হয়ে যাব, ওইটাই হবে আমার ট্রেডিং। এখন এই ট্রেডিংটা জানার জন্য আমার সব থেকে বেশি যে জিনিসটা জানতে হবে সেটা হলো ইনভেস্টিং জিনিসটা কি। কারণ ইনভেস্টিং যখন আপনি জানবেন তখনই আপনি ট্রেডিং জিনিসটা জানবেন। ভাইয়া প্লিজ মিউট করব। তাহলে ট্রেডিং জানার জন্য আমাদের সবার আগে জানতে হবে ইনভেস্টিং। ইনভেস্টিং জিনিসটা কি? ইনভেস্টিং জিনিসটা হইল আমি যখন অন্য কারো কোম্পানিতে বা অন্য কারো অ্যাসেটসের উপরে আমার নিজের টাকাটা লাগাবো, আমার বিজনেস না, আমি অন্য একটা মানুষের বিজনেসে টাকা লাগাইলাম, ওই টাকা প্রফিট হওয়ার পরে ও ওইখান থেকে আমার কিছু পার্সেন্টেজ দিল। যেমন ধরেন আপনি, আপনার বন্ধু আছে, ওই বন্ধু একটা কোম্পানি খুলবে বা আপনার বন্ধু একটা কাজ করবে, ওই বন্ধুরে আপনি 10,000 টাকা দিবেন, কারণ আপনার ওই বন্ধুটার কাছে টাকা নাই, আপনি ওরা 10,000 টাকা দিবেন। সো আপনি ওরে 10,000 টাকা দিয়ে বললেন যে তুমি তোমার যে বিজনেস করতেছো ওই বিজনেসের কিছু পার্সেন্টেজ আমারে দাও, এর বদৌলতে আমি তোমার 10,000 টাকা দেই। কারণ তোমার আজকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, তুমি কয়েকদিন পর আমার 10,000 টাকা ব্যাক দিবা, বাট তুমি তো আমার 10,000 টাকা দিয়ে কামাইতেছো 1,00,000। সো ইনভেস্টিং জিনিসটা এইখানেই আসে যে আমি তোমার 10,000 টাকা দিচ্ছি, ঠিক আছে, বাট তুমি আমাকে তোমার ওই যে বিজনেস, ওই পার্টিকুলার বিজনেস থেকে আমার কিছু শেয়ার দিবা। ধরেন 10% দিল বা 5% দিল। এই জিনিসটা হলো ইনভেস্টিং। আমি অন্য একটা মানুষের এসেটসে, মানে অন্য একটা মানুষের এসেটের ভিতরে আমি ইনভেস্ট করলাম বা টাকা লাগাইলাম, ওইখান থেকে প্রফিট হলে আমি কিছু পাবো, এইটাই হলো ইনভেস্ট। এখন এই জিনিসটা যখন লার্জ আকারে করব তখন বিভিন্ন মার্কেটের উপরে ক্যারি কইরা এটারে আমরা কোনো সময় বলবো স্টকের ভিতরে ইনভেস্ট, কোনো সময় বলবো কয়েনের ভিতরে ইনভেস্ট, কোনো সময় বলবো ফরেক্সের ভিতরে ইনভেস্ট। ওকে, তাইলে ইনভেস্টিং জিনিসটা কি? ইনভেস্টিং জিনিসটা হলো লং টাইম ফ্রেমের ঘটে। এখন এই ইনভেস্টিংয়ের ভিতরে অনেকগুলো প্রকার থাকে, যেমন সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ইকুইটি ট্রেডিং। ইকুইটি মানে কি? ইকুইটি মানে হইলো, আচ্ছা ট্রেডিং ইনভেস্টিংয়ের ভিতরে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন সেম। তাহলে ইনভেস্টিং জিনিসটা হইলো আমি কোনো কোম্পানির ভিতরে টাকা লাগাইলাম, ওই কোম্পানি আমারে 1 মাস 2 মাস 1 বছর পরে কিছু টাকা দিবে, ওইটা কি আমার ইনভেস্ট হয়ে গেছে। বাট আমি এত সময় ওয়েট করব না, আমি খুব ছোট টাইম ফ্রেমের ভিতরে ওনার ওই 10,000 টাকা লাগাইয়া আমি তাড়াতাড়ি মার্কেট থেকে বের হয়ে যাব কিছু ইনকাম কইরা, ওইটা হবে আমার ট্রেডিং। কারণ শর্ট টাইম ফ্রেমে মার্কেটের মুভমেন্ট এর ভিতর থেকে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি কিছু প্রফিট করে নিয়ে আসবো। ট্রেডিং আর ইনভেস্টিংয়ের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো টাইম ফ্রেম, আর কিছুই না। ইনভেস্টিং জিনিসটা লং টাইম ফ্রেমের হয়, ট্রেডিং জিনিসটা শর্ট টাইম ফ্রেমের হয়, আর কিছু জানার দরকার নাই। ট্রেডিং ইনভেস্টিং এতটুকু এনাফ। ট্রেডিং জিনিসটা কি? ট্রেডিং জিনিসটা হলো লং টাইম ফ্রেমের হবে, শর্ট টাইম ফ্রেমের হবে, ইনভেস্টিং জিনিসটা লং টাইম ফ্রেমের হবে। তাহলে ইনভেস্টিং আর ট্রেডিংয়ের ভিতরে একটা জিনিসের পার্থক্য, সেটা হলো টাইম ফ্রেম। যদি আমি কোনো কিছু অনেক লম্বা সময়ের জন্য করি, যেমন আমি ধরেন বাংলাদেশের মেরিকোতে একটা শেয়ার কিনবো, স্টক মার্কেট থেকে আমি মেরিকোর একটা শেয়ার কিনবো, নিলাম, ওই শেয়ারটা যদি আমি 1 বছর পর সেল দিই, ধরেন বর্তমানে মেরিকো শেয়ার চলতেছে 600 টাকা, তাহলে আজকে যদি আমি একটা মেরিকোর শেয়ার কিনি, ওইটা যদি আমি 1 মাস পর সেল দিয়ে দিই, তখন আজকে যেটার দাম 600 টাকা, ওইটা যদি 700 টাকা হয়, ওইখান থেকে আমি কিছু প্রফিট পাবো, বুঝছেন, পার্সেন্টেজ পাবো, ইকুইটি প্রফিট পাবো, কারণ মেরিকো জিনিসটা এক্সিস্ট করে। সো ইকুইটি তখনই হবে, আমরা যে ইকুইটি ট্রেডিং বলি, ইকুইটি ট্রেডিং তখনই হবে যেই জিনিসটা রিয়েল মার্কেটে এক্সিস্ট করে। এখন আমি যদি বলি যে আমি ফরেক্সে ইকুইটি ট্রেড করব, পসিবল না, কারণ ফরেক্সের ভিতরে ইকুইটি হয় না। ইকুইটি কোনটা? ইকুইটি হইলো যেই জিনিসটা আমি ওন করতে পারি,
যেমন ধরেন আমি এখন চিন্তা করলাম যে আমি ডলারের উপরে ইনভেস্ট করব, এটা কি ইকুইটি ট্রেডিং হবে? হবে না। রিজন কি? ডলার আমি ওন করতে পারবো না, বাট আমি যদি বলি যে আমি আজকে অল টাইম কোম্পানির উপরে মানে শেয়ার ধরছি, মানে ওর শেয়ারে আমি কিছু ইনভেস্ট করছি, তাহলে ওইটা কি? ওই কোম্পানিটা আমি ওন করতে পারি। রিজন কি? ওইটা এক্সিস্ট করে। তাহলে ইকুইটি ট্রেডিং ওই জিনিসের উপরেই হয় যে জিনিসটা এক্সিস্ট করে। তাহলে যে কোনো কোম্পানি যে জিনিসগুলো এক্সিস্ট করে ওইটা কি? আমার ইকুইটি ট্রেডিং। এখন আমি যদি বলি যে আজকে আমি অ্যাপেলের শেয়ার কিনবো, 1 বছর পর আমি অ্যাপেলের শেয়ারটা বিক্রি করে দিব, তাহলে এটা কি হবে? এটা হবে আমার অ্যাপেলের শেয়ারে ইনভেস্টিং, বাট সেটা অবশ্যই ইকুইটি। কারণ কি? তার বদৌলতে অ্যাপেল আমারে 0.001% এই টাইপের মতন ওর কোম্পানির আসল শেয়ার দিচ্ছে। তাহলে এই জিনিসটা হয়ে যাবে আমার ইকুইটি ট্রেডিং। ইকুইটি ট্রেডিং কি? ইকুইটি ট্রেডিংটা হলো এক্সিস্ট করে, যে জিনিসটা এক্সিস্ট করে, আমি ধরতে ছুঁইতে পারি, দুনিয়াতে আসে, ওইটা হবে ইকুইটি ট্রেডিং। এখন অনেকে আবার এখন ক্রিপ্টোর স্পটে ট্রেড করে বলে আমার ইকুইটি ট্রেডিং, আমি বিটকয়েন ওন করি না, এটা আপনার ইকুইটি ট্রেডিং হবে না। রিজন কি? বিটকয়েন মাইনিং হয়, এটা এক্সিস্ট করে না দুনিয়ায়। ইকুইটি ট্রেডিং সেইটাই যেটা দুনিয়াতে এক্সিস্ট করে। তাইলে ইকুইটি ট্রেডিং আমার যদি হইতে হয় তাইলে ওই জিনিসটা দুনিয়াতে এক্সিস্ট করতে হবে। যেমন আমি ফরেক্সের মার্কেটে গোল্ডে ট্রেড করব, তাহলে ওই গোল্ড আমার জন্য কি হবে? ইকুইটি ট্রেডিং হবে। রিজন কি? গোল্ড ধরা ছোঁয়া যায়, ওইটা এক্সিস্ট করে। এখন ধরেন আমি বাংলাদেশের ইসলামী ব্যাংকে ইনভেস্ট করব, সমস্যা নেই, আপনি করতে পারবেন। রিজন কি? ওইটা আপনার ইকুইটি ট্রেডিং হবে। রিজন হইলো ওই কোম্পানিটা এক্সিস্ট করে। এখন আমি যদি বলি আমি ডলারের ইকুইটি ট্রেডিং করব, পসিবল না, কারণ ডলার আমি ওন করতে পারবো না। এটা দুনিয়া এক্সিস্ট করে, ঠিক আছে, আমি এটা ওন করতে পারবো না, আমার নিজের বানাইতে পারবো না। এখন আমি টাকা ইনভেস্ট করতে পারি, আইএনআর ইন্ডিয়ান রুপিতে ইনভেস্ট করতে পারি, জাপানিজ ইয়েন আমি ইনভেস্ট করতে পারি, সমস্যা নেই, আমি ব্রিটিশ পাউন্ডে ইনভেস্ট করতে পারি, বাট ওইটা আমার ইকুইটি ইনভেস্টিং হবে না। এবার আসে যে তাইলে ট্রেডিং আর ইনভেস্টিংয়ের ভিতরে পার্থক্যটা কই? শুধু টাইম ফ্রেমে। ইনভেস্টিং জিনিসটা আমি লং টাইম ফ্রেমে করব, আর ট্রেডিং জিনিসটা আমি শর্ট টাইম ফ্রেমে করব। তাইলে ট্রেডিং আর ইনভেস্টিংয়ের ভিতরে পার্থক্যটা শুধু টাইম ফ্রেমে, আর কোথাও না। এবার ট্রেডিং আর ইনভেস্টিং কত প্রকার হয়, দুনিয়ায় কত ধরনের ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এক্সিস্ট করে। তাইলে একটা আমি জানছি ইকুইটি ট্রেডিং, এটা শুধু এমন মার্কেটেই হবে যেই মার্কেটটা আমি ওন করতে পারবো এবং যেই মার্কেটটা আমার ধরাছোঁয়ার ভিতরে থাকবে। এখন ধরাছোঁয়ার ভিতরে থাকলেই হইলে কিন্তু আমি ইকুইটি ট্রেডিং বলতে পারবো না ওইটা। রিজন কি? ওইটা আমি ওন করতে পারবো না। তাহলে ইকুইটি ট্রেডিং হইতে হলে আপনার দুইটা জিনিস লাগবে, দুইটা কন্ডিশন লাগবে, যে এটা আমি ধরতে ছুঁইতে পারবো এবং আমি ওন করতে পারবো। যেমন আমি যদি আজকে টেসলা শেয়ার কিনি নাসদাক থেকে, আমেরিকান স্টক এক্সচেঞ্জ থেকে, তাইলে আমি ওটা কী করতে পারবো? ওন করতে পারবো। রিজন কি? ও আসল ওই কোম্পানির, টেসলা কোম্পানির আসল কিছু শেয়ারের পার্সেন্টেজ আমারে দিচ্ছে, আমি ওইটা ওন করতে পারতেছি এবং দুনিয়া এক্সিস্ট করে, ওইটা হবে আমার ইকুইটি ট্রেডিং। তাহলে ইকুইটি ট্রেডিংটা মূলত লং টাইম ফ্রেমের হয়ে থাকে, বুঝছেন? কারণ আজকে আমি একটা জিনিস কিনলাম, ওইটা ইকুইটি মানে কি? আমি আমার কাছে আছে, ওইটার প্রফিট বুক করার জন্য আমার অনেক দিন হোল্ড করতে হবে। এখন আসি যে ট্রেডিং ইনভেস্টিং টাইম ফ্রেমের অনুযায়ী কত ধরনের হয়ে থাকে। সর্বপ্রথম ইকুইটি আমরা বলছি, দেন হলো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং জিনিসটা হলো আমি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এইটার ভিতরে যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কাজে লাগায়া, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলা কাজে লাগায়া যে আমি ট্রেডিংগুলো কইরা জাস্ট 10 থেকে 15 মিনিট অথবা 2-3 মিনিটের ভিতরে আমি যখন মার্কেট থেকে প্রফিট করে নিয়ে আসি, তখন ওইটারে আমি বলবো স্ক্যাল্পিং। মনে রাখবেন, স্ক্যাল্পিং একটা থেকে দুইটা ক্যান্ডেলের ভিতরেই হয়। তাইলে আমরা যে বাইনারিতে যত ট্রেডিংগুলো করি, কোয়াটেক্সে করি, পকেট অপশনে করি, যেইখানেই করি, ইভেন আপনি যদি ফরেক্সের ভিতরেও ট্রেড করেন আর আপনি যদি একটা ক্যান্ডেলের ভিতরে ফলাফল চান, তাহলে ওইটা হবে আপনার স্ক্যাল্পিং। মনে রাখবেন, স্ক্যাল্পিংয়ের টাইম ফ্রেম ইম্পর্টেন্ট না, স্ক্যাল্পিংয়ের ইম্পর্টেন্ট হলো ক্যান্ডেল। আপনি কয়টা ক্যান্ডেলে এটা শেষ করতেছেন, ওইটা হইলো আপনার স্ক্যাল্পিং। এখন আপনি 1 মিনিটে ট্রেড করতেছেন, বুঝছেন, আপনি 1 মিনিটে ট্রেড করতেছেন, বাট আপনি 5 সেকেন্ডের 10টা ক্যান্ডেল বালাইলেন, ওইটা আপনার স্ক্যাল্পিং হবে না, ওইটা ডিফারেন্ট হবে। তাহলে টাইম ফ্রেম অনুযায়ী এবং ক্যান্ডেল অনুযায়ী স্ক্যাল্পিং হইতে হলে আপনার একটা থেকে দুইটা ক্যান্ডেলের উপর ডিপেন্ডেবল হইতে হবে। মোস্ট অফ দ্য কেসেস 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এই যে টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো আমরা ট্রেড করি, এইটাই হলো আমাদের স্ক্যাল্পিং। আর স্ক্যাল্পিং হলো সব থেকে ছোটো টাইম ফ্রেমের মধ্যে হয়। তার মানে আমি যদি একটা ট্রেড এক্সিকিউট করি, ওইটার ফলাফল আমি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ভিতরেই পাওয়া যাচ্ছি, তাহলে ওইটা হবে আমার স্ক্যাল্পিং।
গেল, ইকুইটি ট্রেডিং গেল, দেন স্ক্যাল্পিং গেল, দেন আসবে আমার ডে ট্রেডিং। ডে ট্রেডিং মানে হইলো আমার ট্রেডটা এক্সিকিউট হয়েছে সকালে, বিকালবেলা অথবা ফরেক্স মার্কেট সারা রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, রাতের বেলা আমি প্রফিট বুক করছি। তার মানে আমার ট্রেডটা এক্সিকিউট এবং প্রফিট আমার হাতে আসতে এক দিন সময় লাগছে। এটাকে কেউ কেউ ডে ট্রেডিং বলে, কেউ কেউ আবার ইন্টারডে ট্রেডিং বলে। মানে আপনার সারা দিনের ভিতরে ওই ট্রেডিংয়ের রেজাল্ট পাওয়া গেছেন, ওইটা হবে আপনার ডে ট্রেডিং, বুঝছেন? তার মানে সকালবেলা যেমন স্টক মার্কেট 9টা 15-তে শুরু হয়, আবার 3:30 শেষ হয়ে যায়। তাইলে আমি যদি সকাল 9টার ভিতরে কোনো ট্রেডিং এক্সিকিউট করি এবং 3:30-এর আগেই আমাকে ওইটারে এক্সিট করতে হবে, মানে ওইটা লস অথবা প্রফিট বুক করে ফেলতে হবে, তাহলে ওইটা হবে আমার ডে ট্রেডিং। দেন আসে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং মানে হইলো একটা ট্রেডিং, যেই ট্রেডিংটার ফলাফল আমার কাছে আসতে 1 সপ্তাহ অথবা 3 দিনের বেশি ওয়েট করতে হয়, বুঝছেন? যেমন আজকে আপনি মার্কেটের একটা নিউজ পাইলেন, আপনি বিটকয়েনে ট্রেড করেন, স্পটে ট্রেড করেন, আজকে আপনি মার্কেটের একটা নিউজ পাইলেন যে কোনো কারণবশত আপনার ইথিরিয়ামের দাম কমে গেছে, বাট আপনি বুঝছেন 3 দিন পর এটার দাম যায় বাড়বে, তখন আপনি কি করবেন? স্ক্যাল্পিং করবেন না ডে ট্রেডিং করবেন? কারণ আপনার অ্যানালাইসিস বলতেছে, আপনি ফান্ডামেন্টাল ভালো বুঝেন, এই কোর্সের পর সবাই বুঝবেন ইনশাআল্লাহ, প্রত্যেকটা মার্কেটের ফান্ডামেন্টাল নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আমি যদি এইখানে এখন চিন্তা করি আমার জিনিসটা এক্সিকিউট হবে, আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল যাই আমি দেখছি, আমি অনেক স্মার্ট, আমি নিউজ দেখে ট্রেড করি, আমি যেভাবেই হোক নিউজ থেকে জানছি যে আজকে ইথিরিয়ামের মানে প্রাইসটা ড্রপ হয়েছে, বাট 3 দিন পর এটা আপে যাবে, তখন আপনি কি করবেন? এখানে সুইং ট্রেডিং করবেন, কারণ তখন আপনি স্ক্যাল্পিং করবেন না, তখন আপনি ডে ট্রেডিংও করবেন না, কারণ আপনার অ্যানালাইসিস বলতেছে আপনি ওইটা 3 দিন পর ফলাফল পাবেন। তাইলে যেই জিনিসের ফলাফল 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর আসবে, ওইটা হয়ে যাবে আমার সুইং ট্রেডিং, বুঝছেন? আর ডে ট্রেডিং কি? ওইটা দিনের ভিতরেই শেষ হবে। স্ক্যাল্পিং কি? 5 মিনিট 10 মিনিট টাইম ফ্রেমের ভিতরেই আপনি ফলাফল পাওয়া যাবেন। তার মানে নেক্সট যে জিনিসটা আসবে সেটা হলো আপনার পজিশনাল ট্রেডিং। এইটার টাইম ফ্রেম কতটুক? পজিশনাল ট্রেডিংয়ের টাইম ফ্রেমটা হলো 1 মান্থ। আপনি যখন 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ পর্যন্ত কোনো ট্রেডকে অথবা কোনো ইনভেস্টকে হোল্ড করবেন, তখন এটা হয়ে যাবে আপনার পজিশনাল ট্রেডিং। কারণ কি? 1 মাসের ভিতরে শেয়ার মার্কেট অথবা স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো যে কোনো জায়গায় 1 মাসের জন্য এক একটা পজিশন হয়, বুঝছেন? মানে এক একটা ক্যান্ডেল 1 মাসে এক একটা পজিশনে থাকে, তাহলে ওইটা হয়ে যাবে আমার পজিশনাল ট্রেডিং। দেন আসবে লং টার্ম ট্রেডিং, ওইটা হবে 1 বছরের জন্য। এখন 1 বছরের জন্য আপনি যদি কোথাও টাকা লাগান, তাহলে ওইটা ট্রেডিং হবেই না, ওইটা হবে আপনার ইনভেস্টিং। কারণ ইনভেস্টিং 1 বছরের থেকেই শুরু হয়, কারণ একটা মানুষ 1 বছরে তো ট্রেডিং করতে পারে না, 1 বছরের জন্য ও 100% ইনভেস্টিংই করতেছে। তাহলে লং টার্ম ট্রেডিং যেটার আমরা বলি, এটা আমাদের জন্য কাইন্ড অফ বলা যেতে পারে ইটস আ ইনভেস্টিং, এটার লং টার্ম ট্রেডিং বলা যাবে না। তাইলে যদি ওভারভিউ দেই কত ধরনের ট্রেডিং আর ইনভেস্টিং দুনিয়াতে আছে, তাহলে আমি বলতে পারবো সবার ফার্স্টে হলো ইকুইটি ট্রেডিং। যেটা করতে হইলে আমার এমন কোম্পানি অথবা এমন মার্কেট চুজ করা লাগবে যেটা বাংলাদেশে অথবা বিশ্বের যে কোনো জায়গায় আমি ওন করতে পারবো এবং দুনিয়াতে ওই কোম্পানিটা এক্সিস্ট করে। তাইলে আমার ওইটা হবে কি? ইকুইটি ট্রেডিং। মানে কি? আমি যদি এখন অল টাইম কোম্পানিরে 1 লাখ টাকা দিলাম, ওই 1 লাখ টাকার বদলতে ও আমারে 2000 শেয়ার দিল। এখন 2000 শেয়ার কোত্থেকে দিল? ও কোম্পানি থেকে 2000 শেয়ারের যতটুকু আমি পাবো ওইখান থেকে আমারে দিবে। ওর কোম্পানি যদি 1 লাখ শেয়ার হয়, তাইলে ওই 2000 শেয়ার আমার নামে থাকবে, আমি ওই কোম্পানিটা ওন করতে পারবো, বুঝছেন? অনেকে দেখবেন মাঝে মধ্যে কি হয় যে ইনভেস্টররা কোম্পানি নিয়ে যায়। কেমনে নেয়? কারণ ওদের ইনভেস্টিং ওই কোম্পানিতে এত বেশি থাকে যে যারা কোম্পানিটা ওন করে ওদের থেকে একটা ইনভেস্টরের পাওয়ার বেশি হয়ে যায়। ইনভেস্টর ধরেন একটা কোম্পানির মূল্য হলো 500 কোটি টাকা, এখন ওই কোম্পানির যে রিয়েল বানাইছে ওর কাছে আছে মাত্র 150 কোটি টাকা, বাকি 350 কোটি টাকা ইনভেস্টররা নিয়ে নিছে। ধরেন 3টা ইনভেস্টর মিললা 150 কোটি টাকা নিয়ে নিছে, বাট ও জানে না যে 3টা ইনভেস্টরের কাছে 70-80 কোটি করে টাকা আছে, মানে 70-80% করে শেয়ার আছে, ওইটা জানে না। এখন কি হইলো? ওই 3 জন যারা শেয়ার হোল্ডার, ওরা চিন্তা করলো আমরা 3 জন মিলা এই কোম্পানি ড্রপ করাই দিব, এই কোম্পানির যে আসল মালিক ওরে আমরা সরাই দিব। তাইলে কি হবে? ওই 3 জন যখন এক হয়ে যাবে তখন কি হবে? নর্মালি একটা মানুষের কাছে ছিল আপনার ধরেন 70-80 কোটি টাকা, কিন্তু যখনই ওই 3 জন এক হয়ে গেছে তখন ওর কাছে থাকবে 300 কোটি টাকা বা 250 কোটি টাকা, বাট কোম্পানির যে আসল মালিক ওর কাছে তো আছে মাত্র 150 কোটি টাকা। তখন কি হয়? ওই কোম্পানি
বেচা দিতে হয়, কিচ্ছু করার থাকে না। সো আমরা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করব, এবার বাহিরে করি বাংলাদেশে করি, টুডে অ্যান্ড টুমোরো ভাই বাংলাদেশের স্টক মার্কেটেও বুম আসবে। সো নলেজ থাকলে আপনি ওইটা তখন কাজে খাটাইতে পারবেন। তাইলে আমি যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করব তখন আমার জানতে হবে ওই কোম্পানির যে ওনার, ওই ওনারের কত পার্সেন্ট শেয়ার ওর কাছে আছে। এখন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল যে ভালো, এই জিনিসগুলো বোঝার জন্য আমার ওই কোম্পানির যে আসল ওনার, ওর পার্সেন্টেজটা কত ওই কোম্পানিতে, বুঝছেন? যদি আপনি এটা জানেন তাইলে আপনি বুঝা ফেলবেন যে এই কোম্পানির নিজস্ব মানুষ যদি এত পার্সেন্ট হোল্ড করে, তার মানে হইলো এই কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, এই কোম্পানিতে মোটামুটি ইনভেস্ট করা যায়। কারণ এই কোম্পানিটা চাইলেই কোনো শেয়ার হোল্ডারেরা ম্যানুপুলেট করতে পারবে না, বুঝছেন? এটা কি হলো, এইটারে বলে হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এগুলাও শেখা যাবেন ইনশাআল্লাহ। তাহলে ইকুইটি ট্রেডিং শিখছি। ইকুইটি ট্রেডিং ভিতরে আমি কোনো কোম্পানিতে যদি ইনভেস্ট করি, অল্প সময়ের জন্য হইলে ট্রেডিং হবে, বেশি সময়ের জন্য হইলে ইকুইটি ইনভেস্টিং হবে, বুঝছেন? যদি বেশি সময়ের জন্য করি, ধরেন আমি 10 লাখ টাকা লাগায় রাখলাম একটা কোম্পানিতে, আসল শেয়ারটা আমার দিল, তাহলে ওইটা কি হবে, আমার ইকুইটি ইনভেস্টিং, কারণ ওইটার ফলাফল আমি 2 বছর পর পাচ্ছি। আবারও বলি, ট্রেডিং ইনভেস্টিংয়ের ভিতরে শুধু ডিফারেন্সিয়েশন এক জায়গায়, ওইটা হইলো আপনার টাইম ফ্রেমে। ইনভেস্টিং লং টাইম ফ্রেম, ট্রেডিং শর্ট টাইম ফ্রেম, বুঝেন? শেষ, আর কিছু জানার দরকার নেই। আপনি যদি কোনো কোম্পানির অনেক দিন হোল্ড করে রাখতে চান, ওইটা আপনার ইনভেস্টিং হবে। আর যদি আপনি রাতারাতি ওই কোম্পানি থেকেই, ওই কোম্পানির যা আছে ওই কোম্পানি থেকে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখা যদি প্রফিট করে নিয়ে আসেন, তাহলে ওইটা আপনার কী হবে, ওইটা আপনার ট্রেডিং হবে। তাইলে ইকুইটি ট্রেডিং গেল, স্ক্যাল্পিং গেল, যেটা আমরা খুবই ছোট টাইম ফ্রেমের ভিতরে আমাদের রেজাল্ট পাওয়া যাব, বুঝছেন? এবার হোক 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা 1 মিনিট, 2 মিনিটও হইতে পারে। এইটারে আমরা বলবো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং অনেক ছোট টাইম ফ্রেমের হয়ে থাকে। দেন আসবে ডে ট্রেডিং। যারা কয়েনে ট্রেড করে তারা এই ডে ট্রেডিংটা বা সুইং ট্রেডিং সব থেকে বেশি করে, কারণ মার্কেটে সকালবেলা নিউজ থাকে খারাপ, বিকালে ওই নিউজটা কভার হয়ে যায়। তাইলে সকালে যারা মার্কেটের ফান্ডামেন্টাল ভালো বুঝে, ওরা যদি সকালবেলা ওই নিউজ এফেক্টের মাধ্যমে ট্রেড করে রাখে এবং বিকালবেলা ও ভালো একটা অ্যামাউন্ট ওইখান থেকে জেনারেট করতে পারবে। এখন অনেকের মাথায় আছে স্ক্যাল্পিংটা অনেক হেজিটেশন লাগে, একটা ক্যান্ডেলের ভিতরে আমার প্রফিট সব দেখাই দিচ্ছে। এখন একটা ক্যান্ডেল ইরোর হইতেই পারে, ধরেন আপনি বাইনারিতে ট্রেড করেন, একটা ক্যান্ডেল আপনার ইরোর হইতেই পারে ভাই, তখন তো আপনি লুজ করে ফেলছেন। কিন্তু আমি যখন ফরেক্সে ট্রেড করব, ক্রিপ্টোতে ট্রেড করব, স্টকে ট্রেড করব, তখন কিন্তু আমার ফলাফল একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল থাকে না। তখন আমি এক একটা সুইংয়ের মাধ্যমে ট্রেড করি, মার্কেটের মুভমেন্ট যে থাকে ওই মুভমেন্টের মাধ্যমে ট্রেড করি। এই জন্যই যারা রিয়েল ট্রেডার হয় এরা সব থেকে বেশি ফরেক্স মানে ক্রিপ্টো স্টক মার্কেট থেকেই আসে, বুঝছেন? বাট আপনি অবভিয়াসলি ভালো করবেন, বাইনারিতেও ভালো করবেন, সমস্যা নাই। কিন্তু লং টাইম ফ্রেমের ট্রেডগুলো করলে কি হয়, আপনার সাইকোলজি ভালো বিল্ড হয়। এখন ধরেন আপনি একটা ট্রেড নিলেন, ওইটার ফলাফল পাচ্ছেন আপনি 3 ঘন্টা পরে, বুঝেন? ওইটার ফলাফল পাচ্ছেন আপনি 3 ঘন্টা পরে। 3 ঘন্টা আপনি মার্কেটটার সময় দিচ্ছেন। নর্মালি আপনি যা সাইকোলজিটা খুলেন, আপনি বাইনারি ট্রেড করতে আসেন 10 মিনিট 15 মিনিট, 10-15 মিনিটের ভিতরে হয়তো আপনার প্রফিট হয়ে যায়, 10-15 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যায়। বাট আপনি যখন বড় টাইম ফ্রেমে ট্রেড করতেছেন, আপনি 3 ঘন্টা ট্রেডটা প্রেস করছেন, কারণ আপনি জানেন আমি 3 ঘন্টা পরে প্রফিট অথবা লস চাই। তাহলে ওই 3 ঘন্টা আপনি মার্কেটে থাকলে কি বসে বসে বাদাম খাবেন? অবভিয়াসলি না। আপনি মার্কেটটা রিসার্চ করবেন। আর মার্কেট এমন এক জিনিস, মার্কেট না শুধু, আপনি যদি মাটিও কাটেন, ওইখানেও যদি অনেক সময় দেন, আপনি মাটি কাটার মাহির হয়ে যাবেন ভাই। দুনিয়ার যে কোনো সেক্টরে আপনি যদি টাইম দেন, ওইটার ভ্যালু আপনি অবভিয়াসলি পাবেন। তাহলে সেম জিনিস মার্কেটেও কাজ করে। এই জন্য বড় টাইম ফ্রেমের ট্রেড যদি কেউ করে, ওর সাইকোলজিটা ভালোভাবে বিল্ড হয়, ওইটা ওর ফিউচারে যায় সহযোগিতা করে। কারণ ট্রেডিং ইনভেস্টিং জিনিসটাই হলো সাইকোলজিক্যাল গেম। এখানে আপনার সাইকোলজিটাই সব। আপনার সাইকোলজি ভালো না থাকলে আপনি ট্রেডিংয়ে প্রচুর লুজ করবেন। এই জন্য লং টাইম ফ্রেম ভালো। তাহলে স্ক্যাল্পিং গেল, যেটার ফলাফল আমরা অনেক তাড়াতাড়ি পাওয়া যাই। আর একটা হলো ইন্ট্রাডে বা ডে ট্রেডিং, ওইটার ফলাফল আমরা একদিনের ভিতরে পাই। যেমন সকালে বাই করলাম, বিকালের ভিতরেই আমার ফলাফল লাগবে, আউটপুটটা লাগবে। আর এগুলা সব কিছুই ডিফারেন্সিয়েশন হয় কোত্থেকে? টাইম ফ্রেমের ভিতরে। যার টাইম ফ্রেম যত বড়, ওইটাই ডিফারেন্ট ট্রেডিং নাম। শেষ। ডে মানে একদিনে শেষ হবে, সুইং মানে 1 সপ্তাহের ভিতরে ফলাফল পাবে, পজিশন মানে 1 মাসের ভিতরে পাবে, লং টাইম ট্রেডিং অথবা ইনভেস্টিং মানে 1 বছরের ভিতরে ফলাফল পাবে। দ্যাটস ইট। এবার আছে আরেকটা জিনিস, সেটা হলো, এটা তো জানছি আমি, স্ক্যাল্পিং, পজিশন। আরেকটা হলো ফিউচার অপশন, স্পট ট্রেডিং। এই কোর্স পর আল্লাহর রহমতে ফিউচার বলেন, অপশন বলেন, মার্জিন বলেন, স্পট বলেন, সব শিখা ফেলবেন ইনশাল্লাহ। আপনার কাছে নলেজ আছে, আপনার আজকে ভালো লাগে না, আপনি বাইনারি করতেছেন, বাইনারি ভালো লাগে না, শর্ট টার্ম ট্রেডিং, লং টার্ম করবেন, ইউ হ্যাভ অ্যান নলেজ। আপনি ফরেক্সে যান, ফরেক্সে ভালো লাগে না, আপনার অপরচুনিটি আছে, ক্রিপ্টোতে যান। আপনি চিন্তা করলেন আমি ক্রিপ্টোর 4-5টা কয়েন নিয়ে একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, যদি আমার মনে হয় এই কয়েনটা ভালো করবে, আপনি ওইখানে ইনভেস্ট করে রাখেন।
1 মাস পর সেল দিয়ে দেন, সমস্যা নাই, নো প্রবলেম। বাট আপনার কাছে যদি নলেজই না থাকে ভাই, আপনি মানে ওয়াইডলি ভাবতেই পারবেন না। এই জন্যই আপনার ইম্পর্টেন্ট নলেজ লাগবে। কারণ নলেজ যখন থাকবে, আপনি কিছু ক্রিপ্টোতে ইনভেস্ট করে রাখলেন, ক্রিপ্টো বুম, সবাই জানি আমরা আগামী ক্রিপ্টো মার্কেট এত ভলেটাইল, তাও মাত্র সারা বিশ্বের 5% মানুষ ক্রিপ্টো সম্পর্কে জানে। বুঝেন এটা কত বড় মার্কেট, শুধু 5% মানুষ ক্রিপ্টো সম্পর্কে জানে, বাকি 95% যখন জানবে ক্রিপ্টো সম্পর্কে, আপনি বুঝেন এই মার্কেট কই যাবে। তাহলে এত বড় একটা অপরচুনিটি আপনি কেন হাতছাড়া করবেন? আপনি বাইনারিতে ট্রেড করেন, সমস্যা নাই, আপনি বাইনারিতে ট্রেড করেন, নো প্রবলেম। এখান থেকে $100 উইথড্র করছেন, প্রফিট করছেন, সমস্যা নেই। $50 আপনি মানে ব্যাংকে না রেখা ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিংয়ে স্পটে ঢুকায় রাখেন, 2টা কয়েন নিয়ে রাখেন। ভাই মানুষের কয়েন জীবন চেঞ্জ করে দিচ্ছে, আপনি অপরচুনিটি ক্যান মিস করবেন? আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, ব্যাংক আপনার কী দিবে? বাট আপনি বিটকয়েনে টাকা রেখে দিলেন ভাই। বুঝেন, নর্মালি বুঝেন, একদম মানে আউট অফ দ্য বক্স ভাবেন একটু। আপনার কাছে $100 আছে, আপনি কি করতেছেন? আপনি ওটা ব্যাংকে রাখলেন, কী লাভ? ব্যাংক আপনার কিচ্ছু দিবে না, 10,000 টাকা। বাট ওই 10,000 টাকা সমপরিমাণ ভালো 4-5টা কয়েন যদি কিনা রাখেন, আর 2টা কয়েনও যদি ভালো করে, তাহলে আপনি কই যাবেন? তাহলে আপনার কাছে এখন $1,000-1,500 আছে, সমস্যা নেই, আপনি $200 বাইনারিতে ভরেন, বাইনারি $200 ট্রেড করেন, আপনি সেফ থাকবেন। কিছু জিনিস আপনার ক্রিপ্টোতে থাকুক, কিছু অ্যাসেটস কিনা থাকুক, আজকে না দেয় ফিউচারে কাজে দিবে। সো আপনার যখন নলেজ থাকবে ভাই, আপনি ওয়াইডলি ভাবতে পারবেন, আপনার রাস্তা খোলা থাকবে, অনেকগুলো মুখ থাকবে। আপনি চিন্তা করবেন সোজা না যায় বাঁকা যাই, এইখান থেকে কাদা থাকে, ওইখানে পিচ ঢালাই রাস্তা থাকে। সো আপনার অনেক কিছু খুলে যাবে। এই জন্যই আমি বলি যে দুনিয়া সব কিছুই নলেজ। আপনার কাছে যদি ওয়াইড নলেজ থাকে, আপনি অনেক ভালো করতে পারবেন। তাহলে ফিউচার অপশন, স্পট মার্জিন, এগুলো সব আমরা আফটার কোর্স সব জানবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দেন আমরা আসি ইম্পর্টেন্ট জিনিস, দুনিয়ায় কত ধরনের মার্কেট এক্সিস্ট করে, আমরা কই ট্রেড করতে পারবো। তাইলে আমরা আজকে এই জিনিসটা শেষ করি। ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করতে পারবো। এখন ফরেক্স জিনিসটা কি, ফরেক্স নিয়ে আলাদা ক্লাস হবে। ফরেক্সের পেয়ার কেমন, ফরেক্স কেমনে ট্রেড করব, ওইখানে স্টপ লস, টার্গেট হিট, এনিথিং। আবার ক্রিপ্টো নিয়ে ক্লাস হবে। ক্রিপ্টোর ভিতরে বাইন্যান্সের ইন্টারফেস দেখলেই মানুষের মাথা নষ্ট হয়ে যায়। ওই বাইন্যান্সের ভিতরে কেমনে ট্রেড করবেন, স্টপ লস, টার্গেট হিট, স্পট কেমনে করবেন, ফিউচার কেমনে করবেন, অপশন কেমনে করবেন, মার্জিন প্রফিট কেমনে করবেন। আপনার কাছে আছে $10, আপনি চাইলে $100 ট্রেড কেমনে এক্সিকিউট করবেন, এগুলো সব ইনশাল্লাহ এই আফটার কোর্স দেখাই দিব। তাইলে দুনিয়া কত ধরনের মার্কেট এক্সিস্ট করে, একটা হলো ফরেক্স, আর একটা হলো ক্রিপ্টো, দেন স্টক, দেন বাইনারি, দেন কমোডিটি। এখন ফরেক্স জিনিসটা কি? ফরেক্স জিনিসটা হলো ফরেক্সের ভিতরে কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড হয়। যেমন আমরা সবাই জানি, অনেকেই যারা ট্রেড করছি না করলে এখানে আসি নাই, জেবিপি ইউএসডি। জেবিপি মানে কি? ব্রিটিশ পাউন্ড। ইউএসডি মানে কি? ডলার। তাইলে জেবিপি আর ইউএসডি এই দুইটা কি, আমি ব্রিটিশ পাউন্ডের ভিতরে এবং ডলারের ভিতরে ট্রেড করতেছি। একদল বলতেছে ব্রিটিশ পাউন্ডের দাম বাড়বে, আর এক দল বলতেছে ডলারের দাম বাড়বে। এখন যার অ্যানালাইসিস ভালো থাকবে, যার কথা রাইট হবে, তার প্রফিট উইন হবে, মানে তার ট্রেডটা উইন হবে, সে প্রফিট করবে। তাইলে ফরেক্স মার্কেটে কি হয়, কারেন্সির ভিতরে ট্রেড হয়। ফরেক্স মার্কেটে কারেন্সির ভিতরে ট্রেড হয়। যেমন আইএনআর আছে, দেন আপনার জাপানিজ ইয়েন আছে, তারপরে সুইচ ফ্র্যাঙ্ক আছে, তারপরে আপনার ডলার আছে, এওডি আছে, এওডি মানে হইল অস্ট্রেলিয়ান ডলার, সিওডি আছে, ক্যানাডিয়ান ডলার, ব্রিটিশ পাউন্ড আছে, ইউএসডি আছে, জাপানিজ ইয়েন আছে, জাপানের কারেন্সি। মানে কারেন্সি পেয়ারের ভিতরে, কোনো দেশের কারেন্সি পেয়ারের ভিতরে আমরা যখন ট্রেড করব, জি ভাইয়া ক্লাসটা রেকর্ড হচ্ছে, যখন কোনো কারেন্সি পেয়ারের ভিতরে আমরা ট্রেড করব, ওইটা হবে আমার ফরেক্স মার্কেট। ফরেক্স মানে কি? এক্সচেঞ্জ টাকার সাথে রিলেটেড। তাইলে আমরা যখন এক্সচেঞ্জের মাধ্যমে, ফরেক্স বলতে আপনি ডাইরেক্ট কারেন্সি বুঝেন, পেঁচা লাভ নেই। তাহলে আমি যখন ফরেক্সের ভিতরে ট্রেড করব, ওইটা হবে আমার কারেন্সি ট্রেড, আমি টাকার ভিতর ট্রেড করতেছি। আর এইখানে আমরা ট্রেড করব লটের মাধ্যমে, এখানে আমরা ট্রেড করব পিপের মাধ্যমে। এখন ফরেক্সের ট্রেড পুরা ডিফারেন্ট, ক্রিপ্টো ট্রেড পুরা ডিফারেন্ট, বাইনারি ট্রেড পুরা ডিফারেন্ট, একটা আরেকটা থেকে অনেক বেশি ডিফারেন্ট। এক জায়গায় লটের মাধ্যমে হয়, আরেক জায়গায় পার্সেন্টেজের মাধ্যমে হয়। যেমন ফরেক্সের ভিতরে হয় লটের মাধ্যমে, স্টকের ভিতরে হয় পার্সেন্টেজের মাধ্যমে, ক্রিপ্টোর ভিতরে হয় ডিফারেন্ট, মানে সব জায়গায় এক জায়গায় ডিফারেন্ট ট্রেড। বাট আপনি সব পারবেন ইনশাল্লাহ, আফটার কোর্স আপনি সব পারবেন। তাহলে ফরেক্সে কারেন্সির মাধ্যমে ট্রেড হয়। ক্রিপ্টোর ভিতরে কয়েনের মাধ্যমে ট্রেড হয়, যেই জিনিসটা দুনিয়া এক্সিস্ট করে না, ঠিক আছে, বাট এটা মাইনিংয়ের মাধ্যমে করা হয়। এটা এক ধরনের ডেভেলপমেন্ট। 1980-90-এর দশকে যখন আমেরিকাতে মানে এই যে আপনার এই যে কি বলে টেকনোলজির বুম আসছিল, দুনিয়ার কোনো রাষ্ট্র খুবই ভালোভাবে এটারে অ্যাডপ্ট করে নাই, আমেরিকা করছে।
আর এই রিজনেই ফেসবুক, ইউটিউব, গুগল যত ভক্কর চক্কর আছে সব কিছু আমেরিকাতে আর ক্যালিফোর্নিয়া এর আশেপাশে 2-3টা কান্ট্রিতে, কারণ ওরা এটারে অ্যাডপ্ট করছে। আর যারা আসিল অন্যান্য কান্ট্রি, আর এগুলা দিয়ে কী হবে, এই টেকনোলজি মানুষ খাইতে পারে না, টেকনোলজি বকর চক্কর, এই ঠেইলা যে দিবে তার অপরচুনিটি মিস, ঠেইলা দেওয়া যাবে না। এত বড় একটা ডেভেলপমেন্ট, এটা ব্লকচেন ডেভেলপমেন্ট কেমনে কাজ করে, ব্লকচেন ডেভেলপমেন্ট কাজ করে এটা একদম ডিসেন্ট্রালাইজ, এটাতে কারোর আওতাধীন কিছুই থাকে না। এটাতে কি হয়, ধরেন আমি ব্যাংকের ভিতরে টাকা রাখলাম, ব্যাংকের ভালো লাগলো না, ও আমার অ্যাকাউন্ট খাইয়ে দিল, আমি কিচ্ছু করতে পারবো না। আর আমার যে ওই অনুযায়ী আমার মনে হয় না বাংলাদেশে কেউ সহযোগিতাও করবে। বাট ক্রিপ্টো এমন একটা এক্সচেঞ্জ, ওইখানে যদি আপনার কয়েক হাজার কোটি টাকাও থাকে, আপনারা কেউ ধরতে পারবে না, কারণ ওই টাকা আপনি ছাড়া আর কেউ এক্সেসই করতে পারবে না, আপনি ছাড়া আর কেউ এক্সেসই করতে পারবে না। কারণ ওই যে ডেভেলপমেন্টটা হয়েছে, ওই ডেভেলপমেন্টটা হলো ব্লক চেন ডেভেলপমেন্ট, মানে হইলো এক একটা ব্লক চেনের মাধ্যমে ডেভেলপ করা, বুঝছেন? মানে আপনি চাইলেও ওইটার হ্যাক করতে পারবে না। আজও পর্যন্ত এত হ্যাকার চেষ্টা করছে, ব্লক চেন ডেভেলপমেন্ট কখনো হ্যাক করতে পারে না। বিটকয়েন কেউ হ্যাক করে একটা নিতে পারে না, কারণ কি, এটা ডিসেন্ট্রালাইজ, এটাতে কার হাত থাকে না, আমার টাকা আমার কাছে থাকবে। এই যে যেমন বিকাশ আজকে আমার টাকা খাইয়ে দিছে, হইলই না, বাইন্যান্স জীবনও খাবে না। রিজন কি, এইখানে যদি আমারটা খাইতে হয়, মাঝে মধ্যে যদি আমার বায়োমেট্রিক চিপ আমার হাতের আঙ্গুল মঙ্গুলে যদি ঝামেলা হয়, তাহলে বাইনারি আমার টাকা মানে বাইন্যান্সই থাকবে, আমার টাকা কোথাও যাবে না। হয়তো আমি মানে ওইটার এক্সেস করতে পারবো না, কারণ আমার কাছে সলিড কোনো প্রুফ নাই যে এই জিনিসটা আমার, কিন্তু আমার টাকা কেউ ওন করতে পারবে না, কেউ খাইতে পারবে না। রিজন কি, রিজন হইলো ওইটা শুধু আমার নামই করা। তাহলে এইখানে যখন আমরা অ্যাকাউন্ট খুলি, তখন এইখানে ডাটাগুলো সার্ভারে যায় না। যেমন ধরেন আমি এই যে গুগল মিটে অ্যাকাউন্ট খুলছি, এখানে আমার ডাটাগুলো গুগলের সার্ভারে আছে, বুঝছেন? বাট ব্লকচেন ডেভেলপমেন্ট ডাটা কোনো সার্ভার নাই, সার্ভার আছে, বাট ওই সার্ভারের একজনের এক্সেস আর একজন নিতে পারে না, বুঝছেন? এইটাই হলো ক্রিপ্টো। তার মানে আপনার কাছে যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলোর একমাত্র মালিক আপনি। বাট সমস্যা কি, এটা ইকুইটি ট্রেডিং কেন হবে না? রিজন হইলো এটা আমি এক্সিস্ট করে না এটা দুনিয়ায়, এটা আমি ওন করতে পারতেছি, বাট এটা দুনিয়ায় এক্সিস্ট করে না। যে কোনো সময় ভালো লাগলো না, আমি একটা কয়েন যে কোনো একটা কারণে ঝামেলা হইলো বন্ধ করে দিলাম, বাট কয়েনগুলো কারা কারা তৈরি করে মাইনিংয়ের মাধ্যমে, ওরা কয়েনটা বন্ধ করে দিল, বাট আপনার টাকা সেফ। আপনি বুঝেন, আপনার কয়েন অফ হয়ে গেছে সমস্যা নেই, বাট আপনার টাকাটা বাইন্যান্সে সেফ। বাইন্যান্স, বাইবিট, যারা আছে, যারা ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে কাজ করে, এক্সচেঞ্জ কি বুঝাই দিব একটু পরে, তাহলে এই যারা ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে কাজ করে, এরা অনেক সেফ। আপনার টাকা কোথাও যাবে না। আজকে ব্যাংকে রাখলে নিয়ে গেল, শেষ, বিকাশ আছে, নগদ আছে, নিয়ে গেল, এটা সেন্ট্রালাইজ, কেউ এটারে আওতাধীন আছে। বাট বাইন্যান্সে, ক্রিপ্টো কারেন্সিতে কেউ এটার আওতাধীন নাই। আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনার একটা প্রোফাইল আছে, সমস্যা নেই, আপনার পাসওয়ার্ড ইউনিক, কারোর সাথে মিলবে না, যদিও কোনো পাসওয়ার্ডই মিলে না, বাট আপনার বায়োমেট্রিক চিপ, আপনারটা চাইলেও কেউ অ্যাক্সেস করতে পারবে না। রিজন কি, রিজন আপনি যখন এইটারে মানে কি বলে, এটার হ্যাক করতে যাবেন, ওদের 24টা না 25টা ব্লক থাকে। আপনি যখন একটা ব্লক চেঞ্জ করবেন হ্যাকের জন্য, আর একটা ব্লকের কাছে ডাটা যাইতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাহলে একটা চিন্তা করেন, আপনি একটা ব্লক নয় চেঞ্জ করলেন, আর একটা ব্লকের কাছে যাইতে যদি 3 ঘন্টা ডাটা লাগে, এভাবে একটা ব্লক থেকে আর একটা ব্লক, 24টা ব্লক যদি চেঞ্জ করতে যায়, ওর লাগবে তো প্রায় 4 দিন। কিন্তু আবার কথা আছে, একটা ব্লক চেঞ্জ করার পরে পরবর্তী ব্লকটাতে গেলে 2 ঘন্টার ভিতরে আবার ওই যে মানে প্রিভিয়াস যে ব্লকটা থাকে, মানে যে ব্লকটাও খুলছে, ওই ব্লকটা আবার রিসেট হয়ে যায়। তার মানে আপনি চাইলেও একসাথে একটার বেশি ব্লক মানে কি বলে এটার হ্যাক করতে পারবেন না। মানে এটা খুব সেফ। এইভাবেই কাজ করা হলো আপনার ক্রিপ্টো কারেন্সি। তাহলে এই কারেন্সিটা কি, এই কারেন্সিটা হলো এই যে বিটকয়েন, এটা মাইনিংয়ের মাধ্যমে হয়, এটা মাইনিং করে, এটা মানুষ নিজেরা বানায়, বুঝছেন? আপনি চাইলেও বানাইতে পারবেন, আপনি যদি ব্লকচেন ডেভেলপমেন্টের কাজ পারেন। আমি ওয়েব ডেভেলপার, আপনি যদি ব্লকচেন ডেভেলপমেন্টের এখানে কেউ হয়ে থাকেন, আপনি মাইনিং করে প্রচুর পরিমাণে গ্রাফিক্স কার্ড নেন, একটা মাইনিং করে কয়েন বাড়ান, যা বিটকয়েন মানে বাইবেট আছে, তারপরে আপনার এই যে বাইন্যান্স আছে, ওদের যা বলেন যে আমি একটা কয়েন বানাইলাম, এবার আমি তোমার কিছু টাকা দিই, তুমি এটার প্রমোট করো। ওর যে এক্সচেঞ্জ আছে ওইখানে আপনার এই মানে এই কয়েনটা দিয়ে দিবে। এখন আপনার কয়েনের যদি ভালো কিছু থাকে, ফান্ডামেন্টাল থাকে, বা আপনি যদি কোনো ভাইরাল পারসন হন, তাহলে হইতে পারে আপনার কয়েনটা চলেও গেল। যেমন আজকে যদি টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক, ও যদি বলে যে আমি একটা কয়েন লঞ্চ করব, কালকে সবাই ওইটা কেনার জন্য পাগল হয়ে যাবে। কারণ কি, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, ওই মার্কেটিংয়ের জন্য সবাই ওইটা কিনবে। তাহলে এখন চাইলে এলন মাস্ক ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করতে পারে। Alibaba.com-এর মালিক জ্যাকমা, ও চাইলে, এই জ্যাকমা চাইলেও কিন্তু ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করতে পারে। একটা কারেন্সির কথা শুধু এলন মাস্ক বলছে, ওই কারেন্সি রাতারাতি $3 বাইরে গেছে, বুঝছেন? তাইলে এটা কি হলো, এটা নিজেরাই বানায়, আপনিও বানাইতে পারবেন, কিন্তু আপনি ওইটারে কি বলে, ওইটারে মানে কাজ করাইতে পারবেন না। ওইটা মানে ওইটা তৈরি করার পরে ওইটা বাজারজাত করার জন্য যে টাকাগুলো লাগবে, ওইটা আপনার কাছে নাই, কারণ ওইখানে অনেক টাকা লাগবে, অনেক ডাটা লাগে, ওগুলো আপনার কাছে নাই। আর ব্লকচেন ডেভেলপমেন্ট
মানে আপনি চাইলে একটা ঠিক করে ইউটিউবে একটা কোর্সও পাবেন না, 2টা ভালো ভিডিও পাবেন না। এটা এত ডিসেন্ট্রালাইজ, এটা যারা বানায় তারাই বুঝে। আর এটা বানায়, এটার কোড আপনি নিজের কাছে রাখতে পারবেন না, এটার কোড আপনারা দিয়ে দিতে হবে। বাট বহুত ঝামেলা আছে, এত ডিপে না যাই। ক্রিপ্টোকারেন্সি হলো আপনার কাছে সেফ, শুধু এতটুকু বুঝাইতে যায় এই এতটুকু টেনা পেঁচাইলাম, জানি না কেউ বিরক্ত লাগতেছে কিনা, বাট নলেজ তো কিছু হইলেও পাইছেন এটা কেমন কাজ করে। তাহলে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা হইলো এটা কেউ ওন করতে পারবে না উইদাউট মি, আমারটা আমার কাছেই থাকবে। ব্যাংক হ্যাক হয়ে যাবে, সমস্যা নেই, বিকাশ, নগদ, বকর চক্কর যা আছে হ্যাক হয়ে যাবে, বাট আপনার ক্রিপ্টোকারেন্সি আপনার কাছেই থাকবে, কেউ এটারে কখনো হ্যাকও করতে পারবে না। তাইলে এটা এই জন্য সেফ। এখন ক্রিপ্টোর ভিতরে কেমনে ট্রেড করব সব জানবো। ক্রিপ্টোর ভিতরে 4-5টা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। একটা হলো স্টপ মানে স্পট। স্পট ট্রেডিংটা হইলো আপনি কোনো কয়েনকে যদি বাই করেন, দেন চিন্তা করলেন আজকে আমি সম্পূর্ণ কয়েন বাই করতে হবে, সম্পূর্ণ কয়েন বাই করতে হবে। স্পট ট্রেডিংয়ের ভিতরে আপনার 100, যদিও এগুলো লং ভিডিও আসবে প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা, তাও একটু বলে দেই জাস্ট, তাহলে হয়তো ভাল লাগবে। তাহলে স্পট ট্রেডিংটা কি? স্পট ট্রেডিংটা হইলো আপনি একটা কয়েন বাই করলেন, এই কয়েনটা আপনার সম্পূর্ণ বাই করতে হবে প্লাস ওইটারে বিক্রি করতে হবে, বুঝছেন? এটা হবে আপনার স্পট ট্রেডিং। বাট সম্পূর্ণ না বাই করেন, কারণ বিটকয়েনের দাম 67,000, এত আপনি কই পাবেন? আপনি 0.1% কিনলেন, বাট ওইটা আপনার কাছে থাকবে, ওইটা সম্পূর্ণ আপনার সেল দিয়ে দিতে হবে। আপনি কোনো সুইং ধরতে পারবেন না মার্কেটে, আপনি ওন করবেন, দাম বাড়ছে সেল দিয়ে দিলেন। ধরেন আজকে আপনি শিবা ইনু কিনলেন, মানে ধরেন $1 দিয়া, যদি $1 না আরও কম, ধরেন $1 দিয়ে কিনলেন, কালকে শিবা ইনুর দাম $2 হলো, আপনি সেল দিয়ে দিলেন, $1 আপনার প্রফিট, বুঝছেন? স্পট ট্রেডিংটা কি? আপনি কয়েন কেনার পর ওন করতেছেন, আপনার কাছে রাখতেছেন, দেন আছে ফিউচার, ফিউচারে আপনি যা ট্রেডিং করতে পারবেন। স্পটে আপনি ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে, ওটা ডিফারেন্ট ট্রেডিং, বাট স্পটের ভিতরে কয়েনটা আপনার ওন হবে। বাট ফিউচারে ক্রিপ্টোর যে ফিউচার আছে, ক্রিপ্টোর যে মার্জিন আছে, ক্রিপ্টোর যে অপশন আছে, ওইখানে আপনি রিয়েল ট্রেডিং করবেন, বুঝছেন? মানে ওইখানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি বলতে পারবেন মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, তখন আপনি শর্ট টাইম ফ্রেমে সুইংয়ের জন্য ওইখানে ট্রেড করতে পারবেন, তখন ওইখান থেকে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। বাট স্পটে পারবেন না, স্পটে আপনারে ওন করতে হবে, বাই করে রাখতে হবে নিজের কাছে। ধরেন আজকে আপনি শিবা ইনু $1 কিনছেন, 3 দিন পর শিবা ইনুর প্রাইস $1, আপনি বেচা দিলেন, কোনো প্রফিট নাই। বাট আপনি যখন ফিউচারে করবেন, আপনি নিচ থেকে কিনলেন, শিবা ইনুর জাহান নামে যাক, চার্ট দেখতেছেন, নিচ থেকে কিনছেন, উপরে যা সেল দিছেন, প্রফিট বের হয়ে গেছে, শেষ, বুঝছেন? তাহলে স্পট ট্রেডিংটা কি? ওইটা আপনি ওন করবেন, আপনার কিনতে হবে। আর ফিউচার অপশন মার্জিন এখানে আপনার কিনতে হবে না, এখানে আপনি সুইংয়ের মাধ্যমে ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এতটুকু এনাফ ফর এই টাইম। তারপর আসি স্টক। স্টকের ভিতরে তো আমরা জানি ইকুইটি ট্রেডিং, এটা তো বললাম একটু আগে। স্টক মার্কেটে ধরেন আমি ম্যারিকোর একটা শেয়ার কিনবো বা আমি বাটার একটা শেয়ার কিনবো, আমার মনে হলো যে বাটা ভালো করবে, বাংলাদেশে ভালো একটা ব্র্যান্ড, অথবা অ্যাপেক্স ভালো একটা ব্র্যান্ড, মানুষ যতদিন জুতা কিনবে এদের থেকেই কিনবে, আর এদের কাছে এত পরিমাণে ক্যাপিটাল আছে, অন্য কোনো কোম্পানি আসলেও ওরা ওদের ম্যানুপুলেট করতে পারবে বা নিজের জন্য কিনা নিবে। তাইলে আমি এটার ফান্ডামেন্টাল বুঝে ফেললাম। এবার আমি স্টকে চিন্তা করলাম যে আমি অ্যাপেক্সের ভিতরে অথবা বাটার ভিতরে ইনভেস্ট করব, দেন আমি ওই মার্কেটে ইনভেস্ট করে রাখলাম। এবার ইনভেস্ট কিসের মাধ্যমে করব? এক্সচেঞ্জ, একটু পর আসতেছি। এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট, বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংটা কি? বাইনারি ট্রেডিংটা হইলো আমরা কারেন্সির ভিতরেই করি, বাট আমরা এটা জুয়া, ওটিসি বলতে কোনো কথা নেই। এখন রিয়েল মার্কেট আর ওটিসির ভিতরে পার্থক্যটা কি সেটা একটু বলে দিই। রিয়েল মার্কেট হলো আমরা যে কারেন্সিগুলোর ভিতরে ট্রেড করি, যেমন জেবিপি, ইউএসডি, এই জিনিসটা কি? রিয়েল কারেন্সির ভিতরে যখন আমি ট্রেড করব, এইটা হবে আমার রিয়েল মার্কেট, ওইখানে ওটিসি লেখা থাকবে না, বুঝছেন? বাট এখন সপ্তাহে 5 দিন ফরেক্স মার্কেট খোলা থাকে, বাইনারি জুয়া বলতেছি একটু পর। তাহলে সপ্তাহে 5 দিন ফরেক্স মার্কেট খোলা থাকে, আপনি এখন যান, আপনি এখন পাবেন না। আপনি এখন কোয়াটেক্সে ঢোকেন, আপনি এখন মানে ওই যে পকেট অপশনে ঢোকেন, আপনি রিয়েল মার্কেট খোলা পাবেন না। কারণ কি ভাই? আজকে সোমবার, সুন্দর করে ফরেক্স মার্কেট খোলা, তোমারটা কেন ওপেন না? কারণ কি? এই বাইনারি ট্রেডিংগুলা যারাই করায়, যত ধরনের ব্রোকার আছে, ওরা চায় আমরা এখান থেকে লস করি, ওরা কখনোই চায় না মানুষ প্রফিট করুক। আর দ্যাটস ওয়াই ওরা ধরেই শুধু ইনফ্লুয়েন্সার, বুঝছেন? ওরা ধরে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্স করার মাধ্যমে মানুষ ওখানে ডিপোজিট করবে। আপনি বুঝেন, আপনি 50 টাকা যদি কারো মাধ্যমে ভরেন, ওরে 40 টাকা দিচ্ছে। ব্রোকার সব কিছু করছে, ওরে শুধু ও আইনা দিছে, দ্যাটস ওয়াই ওরে 40 টাকা দিচ্ছে 50 টাকার, 10 টাকা মাত্র ব্রোকার রাখছে। তাইলে বুঝেন, আপনি বুঝেন কত বড় স্বার্থ থাকলে এইভাবে কাজ করে। কিন্তু আপনি ফরেক্সের ব্রোকারে যান, 1 টাকাও দিবে না আপনারে, ক্রিপ্টোতে যান 1 টাকাও দিবে না, স্টকে যান 1 টাকাও দিবে না। রিজন কি? রিজন হইলো ওদের মোটিভ ক্লিয়ার, ওদের মোটিভ হইলো যে আমি এইখান থেকে শুধু ট্রেডিংটা করাবো।
এখন এইটা বোঝানোর জন্য আমার মানে এক্সচেঞ্জে যাইতে হবে, যাচ্ছে একটু পরে। তাহলে রিয়েল মার্কেট জিনিসটা কি? ধরেন আমি ফরেক্সে ট্রেড করতেছি, ফরেক্সের শর্ট টার্ম ট্রেডিংটাই হলো রিয়েল মার্কেট। ফরেক্সের ভিতরে আমার ফলাফল পাইতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতে পারে যদি আমি এখানে মানে এখন ফরেক্সের ট্রেডিংটা ভাইয়া সম্পূর্ণ আলাদা, সব শিখাই দিব আমি শুধু এতটুকু বলি এখন, কারণ গুলায় ফেললে অনেক ঝামেলা আছে। তাইলে ফরেক্স মার্কেটের শর্ট টার্ম ট্রেডিংটা হলো বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংটা কি? ফরেক্স মার্কেটের শর্ট টার্ম ট্রেডিং। ফরেক্সে ফলাফল পাইতে হলে যদি আমার 20 মিনিট ওয়েট করতে হয়, বাইনারিতে আমি 1 মিনিটের ভিতরে ফলাফল পাওয়া যাব। এটা হলো একটা ডিফারেন্সিয়েশন। আর একটা ডিফারেন্সিয়েশন হলো ফরেক্সের ভিতরে ট্রেডিং উইন অথবা লস হয় পার্সেন্টেজের মাধ্যমে। ফরেক্সে আপনি একটা ট্রেড করেন, ধরেন আপনার কাছে $100 আছে, আপনি $10 একটা ট্রেড প্রেস করলেন, ওই $10 10% যদি আপনার 10 পিপ যদি বাড়ে, তাইলে আপনি ওই $10 10% কত? $1। আপনি $1 প্রফিট করলেন, তার মানে আপনি $10 লাগায়া প্রফিট করলেন $1 যদি 10% বাড়ে। বুঝেন? যদি 10% বাড়ে। আর মাথায় না ঢুকলে যাই তা ঢুকানোর কোনো দরকার নেই, এগুলো সব নিয়ে আলাদা ইন্ডিভিজুয়ালি 3-4 ঘন্টার করে ক্লাস আসবে, সব পেরে যাবেন। শুধু আমার সময় দেন ভাই, শুধু একটা আমার সময় দেন। আমার যদি হাবিজাবি বক্কর চক্করের সিস্টেম থাকতো, তাহলে আমি আজকে ক্যান রেজিস্ট্রি শুরু করতাম। এত কিছু ওভারভিউ দেওয়ার কোনো দরকারই ছিল না, নর্মালি বুঝাই। সো সময় দেন, আমার ইচ্ছা আছে ভাই আপনাদের একদম খাওয়াই দিব, একদম খাওয়াই দিব। আপনারা আমার শুধু সময় দেন 1 মাস, আর এতটুকু বলতে পারি, নিরাশ করবো না। তাহলে ফরেক্সে ট্রেড হয় পার্সেন্টেজের মাধ্যমে, বাট বাইনারিতে ট্রেড হয় কিসের মাধ্যমে? বাইনারিতে ট্রেড হয় পার্সেন্টেজের মাধ্যমে না, বাইনারিতে ট্রেড হয় টাকার মাধ্যমে। বুঝছেন? আপনি $10 লাগাইছেন, আপনার দেওয়ার কথা $10 $20, বাট আপনারা যে দিচ্ছে 92%, ওই যে বাকি 8% খাচ্ছে, এই 8% ব্রোকার খাচ্ছে। এটা কেমনে ব্রোকার খাচ্ছে এটা আপনার একটু পর বলতেছি কেন খাচ্ছে। বাইনারি মার্কেট নর্মালি সারাদিনই খোলা থাকে, কারণ বাইনারি মার্কেট তো কোশ্চেন করেন না ভাইয়া, কোশ্চেনের জন্য সময় দেবে। এখন কোশ্চেন করলে পুরো ফ্লো চেঞ্জ হয়ে যায়, প্লিজ কিছু মনে করবেন না, বাট এখন কোশ্চেন করেন না, আমি জবাব দেবো সব। তাহলে বাইনারি ট্রেডিংটা হলো শর্ট টার্মের ট্রেডিং, যেটা ফরেক্সের শর্ট টার্ম ট্রেডিং। বুঝছেন? তাহলে ফরেক্সের জন্য আমার ট্রেড করতে হলে লং টাইম ফ্রেমে ট্রেড করা লাগে, একটা ডিফারেন্সিয়েশন। ফরেক্সে আমার ট্রেড করতে হলে পার্সেন্টেজের মাধ্যমে ট্রেড করতে হবে, ওইখানের লট সাইজ অথবা পিপের মাধ্যমে আমার প্রফিট অথবা লুজ মার্জিন, ওইটা আমি পিপের মাধ্যমে, লটের মাধ্যমে, পার্সেন্টেজের মাধ্যমে পাবো। বাট আমি যখন বাইনারিতে ট্রেড করব, তখন আমি পার্সেন্টেজের মাধ্যমে প্রফিট লস পাবো না, তখন আমি যেই টাকা ইনভেস্ট করব ওই টাকাই আমি ব্যাক পাবো। বুঝছেন? তাই এই দুইটাই হলো ডিফারেন্সিয়েশন, আর কোনো ডিফারেন্সিয়েশন নাই। এখন ফরেক্স মার্কেট খোলা, আপনি এক্সচেঞ্জে ঢুকেন, ফরেক্স মার্কেট খোলা, সবাই খিচা ট্রেড করতেছে। একটু আগে সিডনি সেশন চালু হয়েছে, বুঝছেন? বাট আমরা বাইনারিতে যদি যাই, ওইখানে যাই দেখবো সব বন্ধ। বাট বাইনারি ট্রেডিংটার ভিতরে পেয়ারগুলো যে ইউজ করতেছে ইউরো ইউএসডি, মানুষ মনে করে আমি কারেন্সিতে ট্রেড করতেছি। বেটা তুই কম্পিউটার লাগে ট্রেড করতেছিস, তুই কারেন্সিতে ট্রেড করতেছিস না। সরি ভাই, আবার তুই আমি বলে ফেলছি, উল্টাপাল্টা বললেন না কেউ, ভুল বুঝেন না। তাহলে আমরা কি করি? আমরা কারেন্সিতে ট্রেড করি না, আমরা কম্পিউটার রিলেটেড মার্কেটের সাথে ট্রেড করি। আমাদের ভুল কনসেপশনই যায় না, আমরা আমাদের মনে হয় যে আমরা ট্রেড করতেছি, বাট আমরা ট্রেড করতেছি কম্পিউটারের সাথে। ওই যে অনেকে বললেন না যে ভাই আমি 10টা ট্রেড করলে আমার লস করা দেয়, দিবেই তো। আপনার ডাটাগুলো ওর কাছে থাকে, বুঝেন? আপনার ডাটাগুলো ওর কাছে থাকে। ও যখন বুঝা ফেলতেছে যে আপনি লাগাতার প্রফিট করতেছেন, এরপর আপনার শুধু খাবে, এই জন্য বাইনারির সব থেকে বড় হ্যাক হইলো, আপনি যদি ট্রেড করেন বাইনারিতে মোটামুটি ভালো ক্যাপিটাল দিয়া 4টা থেকে 5টা ট্রেড করবেন। এখন ওই ক্যাপিটালটা কেমনে ভালো? আপনার যদি $100 ডিপোজিট থাকে, আপনি ওইখান থেকে $3 $4 ট্রেড নেন, 5টা ট্রেড নেন, 4টা ট্রেড প্রফিট হবে, মার্কেট থেকে বের হয়ে যান, শেষ। ওই যে লাগাতার আপনি যত বেশি ট্রেড করবেন, আপনার ডাটা তত বেশি বাইনারির কাছে থাকবে। আর বাইনারি কি? জুয়া। কারণ কি? এটা আমি রিয়েল কোনো জায়গায় ট্রেড করতেছি না, এটা আমি কম্পিউটার রিলেটেড মার্কেটের সাথে ট্রেড করতেছি। তাহলে এটা তো জুয়াই। যেই জিনিস রিয়েলি এক্সিস্টই করে না, যেই জিনিসের ভিতরে মানুষের সাইকোলজি নাই, ওটা তো জুয়াই। যেই জিনিসের ভিতরে মানুষের সাইকোলজি নাই, ওটা তো জুয়া। তাইলে বাইনারি ট্রেডিংটাই জুয়া। এবার আপনি রিয়েল মার্কেটে যদি করেন, ওইটা একটু আলাদা হিসাব, কারণ রিয়েল মার্কেটে অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন কাজ করে, বাট ওটিসিতে কাজ করে না। আপনার যত নলেজ আছে, যেটা আপনি ফরেক্সে খাটাইতে পারেন, ওইটা আপনি রিয়েল মার্কেটে খাটাইতে পারবেন বাইনারিতে, কিন্তু ওই জিনিসটা আপনার ওটিসিতে কাজে দিবে না। এগুলো আমি ওপেনলি ইউটিউবে বলতে পারি না, প্রথম 2-3 দিন বলছি, এরপর আমার ডিবি থেকে ফোন আসে, এই ডিবিরাই দেখে টিকটকারকে ধরে, এই ডিবিরাই আবার আমার ফোন দিয়ে কয় এগুলো কন্টেন্ট বানায়ও না। কই আসি ভাই, দিস ইজ বাংলাদেশ। বুঝছেন? তাহলে বাইনারি ট্রেডিংটা বানানোই হয় আমাদের লুজ করানোর জন্য, এটা কোনো সার্টিফাইড ট্রেডিং না। ট্রেডিংয়ে যারা ক্যারিয়ার বানাবেন 100% আপনারা ফরেক্সে যাবেন, ক্রিপ্টোতে যাবেন। এত মজা, কারণ কি জানেন? ফরেক্সে আপনার $10
$100 পরিণত হচ্ছে। তার মানে এখানে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? অনেক বেশি। এইটাই হলো ট্রেডিং। আরে ভাই, আমি ইনভেস্ট করতেছি একটা কোম্পানিতে, $10,000 ইনভেস্ট করলাম, ওই কোম্পানি 5 বছর পরে আমার $20,000 বানায় দিল, এটা আমার প্রফিট। এটা কি হইলো? এখন আমি এখান থেকে ইনভেস্টিংয়ের মাধ্যমে আমি ঘর চালাইতে পারতেছি। আমি বাইনারিতে ট্রেড করি, $10 মারলে লাইকা জুয়া, 10 মারলাম, প্রফিট হইলে 20 দিল, লুজ না হলে সব লয়ে গেল। আর ফরেক্সে কী হলো, আপনি $10 ট্রেড করতেছেন, সমস্যা নেই, একটা ক্যান্ডেলের উপরে আপনার মানে ফলাফল নির্ধারিত না, আপনার একটা সুইংয়ের ভিতরে ফলাফল নির্ধারিত। ফার্স্ট, সেকেন্ড হলে আপনার এই $10 $200-এও পরিণত হইতে পারে, বুঝছেন? আপনার এই $10 $200-এও পরিণত হইতে পারে। এই জন্য অনেকে জিজ্ঞায় আমার, ভাই ফরেক্স কি হারাম না হালাল? বাইনারি নিয়ে কেউ কখনো কথা বলে না, কিন্তু ফরেক্স নিয়ে যখন মানুষ কথা বলে তখন ওইখানে হালাল হারাম দুইটার ভিতরেই কনক্লুশন হয়। ডাক্তার জাকির নায়ক হুজুর আছে, উনিও বলছে, আরও অনেকজন আছে, ওনাদের কথার ভিতরে আসলে মানে ক্লিয়ারিফিকেশন নাই, কোনো মানে ক্লিয়ার না আসলে কি হালাল বা হারাম। বাট কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী মনে হয় হালাল, কিছু কিছু কন্ডিশন অনুযায়ী মনে হয় হারাম, বুঝছেন? তাহলে আমার মনে হয় কি এখানে যেহেতু টাকাটা ডাবল হচ্ছে, ট্রিপল হচ্ছে, মানে জুয়ার মতন হচ্ছে না, তাহলে এটা কাইন্ড অফ হালাল। আর ফরেক্সের ভিতরে আপনি ইউটিউবে যদি সার্চ দেন ফরেক্স হালাল আর হারাম, দেখবেন আপনি মোটামুটি ভালো ধরনের ভিডিও আসতেছে, অনেকে বলতেছে হালাল, অনেকে বলতেছে হারাম। সো যেহেতু সেম হুজুররাই একটু ডিফারেন্সিয়েশনভাবে বলতেছে, তার মানে ঘোটালা থাকতে পারে, বাট বাইনারি 100% হারাম যদি হয়, ফরেক্স 100% হারাম না, বুঝছেন? কারণ এইখানে আমি একটা কারেন্সি বাই করতেছি, এই কারেন্সি আমার অ্যানালাইসিস কাজে দিচ্ছে, এখানে কারেন্সির দাম যখন বাড়বে আমি ওইখানে সেল দিয়ে আমার সংসার চালাচ্ছি। বাট এইখানে কি হচ্ছে, আমি $10 লাগাচ্ছি, পাইলে $20 পাইলাম, না পাইলে পাইলাম না। আমি বলি না এটা হারাম, আমি বলি না এটা হালাল, আমি শুধু এটা বলতে চাইছি যে বাইনারি ট্রেডিংয়ের ভিতরে আপনি নর্মালি যদি ভাবেন জিনিসটা ডিফারেন্টভাবে কাজ করে, বাট ফরেক্সের ভিতরে আপনার $10 $200 পরিণত হয়, বাট সেটা অবশ্যই উইদাউট লেভারেজ করতে হবে। লেভারেজ জিনিসটা কি? লেভারেজ জিনিসটা হলো, আপনি যদি $100 একটা ট্রেড প্রেস করতে চান, আপনার কাছে আছে $10, আপনি ব্রোকার থেকে বাকি $90 নিতে পারবেন অ্যাজ আ সুদ, বুঝছেন? এখন আপনি $10 দিয়েই ট্রেড করবেন, $10 দিয়েই ট্রেড করবেন, বাট ওইটা এক্সিকিউট হবে $100। আপনি যদি প্রফিট পান, $100 টাকা ট্রেড অনুযায়ী প্রফিট পাবেন, আপনি যদি লুজ করেন $100 অনুযায়ী লুজ করবেন। তাইলে ফরেক্স হালাল, বাট লেভারেজ নিয়ে ট্রেড করা হারাম। রিজন কি? রিজন হইল আপনি ব্রোকারের থেকে সুদ নিচ্ছেন, যেই জিনিসটা আপনার কাছে এক্সিস্টই করে না, ওইটা আপনি সুদ নিতেছেন, আর সুদ যেখানে ইনভলভ ওইখানে হারাম, বুঝছেন? জাকির নায়ক হুজুর এইভাবেই বলছে। আপনি যদি ফরেক্সে ট্রেড করেন ইটস হালাল। অনেকের এটার ভিতরে দ্বন্দ্ব আসিল। এখন আমার কথা শুনেই ভাই দৌড় দিবেন না, আমার গুনার ভাগিদার করবেন না, আমি জাস্ট আউটলুকটা দিচ্ছি, আপনার নিজের অ্যানালিসিসটা করবেন, বুঝছেন? ফরেক্স মার্কেট আমার এইখানে $10 $30 $40 $50 পরিণত হচ্ছে, তাহলে এইটা আমার জন্য হালাল যদি আমি লেভারেজ না নেই। লেভারেজ জিনিসটা কি? লেভারেজ জিনিসটা হলো আমি যদি ব্রোকারের থেকে সুদ না নেই, বুঝছেন? তাহলে কাইন্ড অফ হালাল, বাট আপনি নিজের অ্যানালাইসিসটা দেখবেন। এটা হলো ফরেক্স মার্কেট। এখন এই ফরেক্সের শর্ট টার্ম ট্রেডিং বাইনারি, বাট বাইনারির ভিতরে কি হচ্ছে? এটা তো হারাম, কারণ এখানে আপনার $10 $20 পরিণত হচ্ছে, বাট এখানে আপনার অ্যানালাইসিস কতটুকু কাজ করতেছে? এখানে তো আপনি ইনভেস্ট করতেছেন না, এখানে আপনি জুয়া খেলতেছেন, বুঝছেন? এই জন্যই বাইনারি ট্রেডিং এক কথায় হারাম, বাইনারি ট্রেডিং এক কথায় হারাম। এখন আপনার এখানে মাল্টিপল হচ্ছে না টাকা, তাও আমি একদম সরাসরি যে হারাম বলবো ব্যাপারটা এমনও না, এখানেও অনেক ঝয় ঝামেলা আছে। বাট ওটিসি মার্কেটে যারা ট্রেড করেন ইটস হালাল, 100% হারাম, এটা লেখা রাখেন যারা ওটিসিতে ট্রেড করেন। কারণ আপনি এমন একটা জিনিসের উপরে ট্রেড করতেছেন যেটা এক্সিস্টই করে না। ওটিসি মার্কেট দুনিয়া এক্সিস্টই করে না, মানুষের সাইকোলজি কাজ করে না, আর যেই জিনিসের ভিতরে মানুষের সাইকোলজি ইনভলভই না ওই জিনিস তো হারাম। তাইলে আমি যদি বাইনারি ট্রেড করি এবং সেইটা যদি ওটিসিতে হয়, কম্পিউটার রিলেটেড বা কম্পিউটার জেনারেটেড মার্কেটের সাথে হয়, ইটস হারাম, এটা ক্লিয়ার, এটার জন্য আপনার দুনিয়ার কোথাও যাইতে হবে না। বাট রিয়েল মার্কেটে যদি করেন ডিফারেন্ট থাকতে পারে। আর আপনার মনে হইলো যে এইখান থেকে কারেন্সি উপরে যাবে, কারণ এটার ফলাফল কিন্তু ফরেক্সের সাথে কানেক্টেড, বুঝছেন? আপনি ওটিসিতে ট্রেড করতেছেন, ওইটা কম্পিউটারের সাথে রিলেটেড, বাট আপনি যখন রিয়েল মার্কেটে ট্রেড করতেছেন ওইটা ফরেক্সের সাথে রিলেটেড। এইখানে কিন্তু লেভারেজ নাই ভাই, কত কনক্লুশন না, বাট আমি চিন্তা করতেছি ক্লিয়ার করে দেওয়ার মতন, যাতে করে মানুষের হেজিটেশন না লাগে। আমি বলি নাই বাইনারি ট্রেডিংয়ের রিয়েল মার্কেট হালাল, আমি শুধু বলছি এইখানে যেই ট্রেডটা আমি এক্সিকিউট করতেছি আর এইখানে আমি লেভারেজও নিতেছি না, বুঝছেন? বাইনারিতে আমি লেভারেজও নিতেছি না রিয়েল মার্কেটে, আর আমি বাইনারি ধরেন জেবিপি ইউএসডির ভিতরে আমি ট্রেড করতেছি, বাট এইটা আসল জিনিসটা কই ঘটতেছে? ফরেক্স মার্কেটে ঘটতেছে। আর ফরেক্স মার্কেটে যদি আমি লেভারেজ না নেই
কাইন্ড অফ হালাল। তাইলে আমি এটা ভাই আমি আমি আপনার কাছে মাপ চাইছি, আমারে দায়ভার কইরা আমার এই হালাল লইয়া ভাই কেউ ট্রেড করবেন না, আপনারা নিজস্ব অ্যানালাইসিস করবেন। বাট আমার কাজ হইলো একদম পুরো বুঝায় দেওয়া, আমি আপনাদের থেকে টাকা খাইছি, আমার টাকা হালাল করতে হবে। সো এই জন্য আমি এইভাবে বলতেছি, বাট আপনারা আপনারটা দেখবেন, 100% আপনারা আপনারটা দেখবেন, বুঝছেন? বাট আমারে দায় ভাই করবেন না ভাই, আমি জাহান্নামে যাবো, এমনি বহুত গুণা এই সইতে পারুম না। তাইলে আমি যদি বাইনারির ওটিসিতে ট্রেড করি, যেটা কম্পিউটার রিলেটেড মার্কেট, ওভারভিউ দিতেছি। আমি যদি বাইনারির ওটিসিতে মার্কেটে ট্রেড করি, এটা কম্পিউটার রিলেটেড মার্কেট, এখানে মানুষের সাইকোলজি কাজ করে না, এখানে আমি গ্যাম্বলিং করতেছি, ইটস হারাম। বাট আমি যখন বাইনারির রিয়েল মার্কেটে ট্রেড করব, এই ট্রেডটা ফরেক্স মার্কেটের ভিতরে এক্সিকিউট হচ্ছে, বুঝছেন? রিয়েল মার্কেটের ট্রেডটা ফরেক্স মার্কেটের ভিতরে এক্সিকিউট হচ্ছে। আর ফরেক্স মার্কেট কাইন্ড অফ হালাল যদি আমি লেভারেজ না নেই, বাইনারির ভিতরে আমি লেভারেজ নিচ্ছি না। এবার আপনারা আপনাদেরটা মিলান, আমি মাপ চাইছি। এবার আসি কমোডিটি ট্রেড, বুঝছেন? কমোডিটি ট্রেড হইল খনিজ পদার্থের ভিতরে, আমরা বলি না যে গোল্ডে ট্রেড করব, এই গোল্ডে যে ট্রেড করি, খনিজ পদার্থের ভিতরে যে ট্রেডিংগুলো করি, এই জিনিসগুলো হলো আমার কমোডিটি। তাইলে দুনিয়ায় এই 5 ধরনের জিনিস সব থেকে বেশি ট্রেড হয়। কারণ আপনি ট্রেড কী করবেন? কারেন্সির উপরে তো করবেন, টাকার উপরে তো করবেন, এগুলা নিয়ে তো দুনিয়া। ক্রিপ্টোর উপরে করবেন, ইটস আ টেকনোলজি। আপনি ওইটা ভাববেন না যে ক্রিপ্টো অনেক কিছু, টেকনোলজি, এটা আপনার অ্যাডপ্ট করতে হবে, বুঝেন নাই? টেকনোলজির বুম একবার আসছে, এখন এই টেকনোলজির বুম আসতেছে। মাত্র 5% মানুষ জানতেছে এই টেকনোলজি সম্পর্কে। অনেক দেশ এটারে, মানে এই ইতালি, আরও 4-5টা রাষ্ট্র আছে যে এটারই ব্যাংকিং ব্যবস্থা বাদে এটারই ওরা ফাইনাল করে দিছে। চাইলে তুমি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে রুটি পর্যন্ত কিনতে পারবা, বুঝছেন? এটা অনেকগুলো দেশ অলরেডি করে দিছে। তাহলে টেকনোলজিটা আপনারা অ্যাডপ্ট করতে হবে 100%। তাহলে অ্যাজ আ ভালো টেকনোলজি হিসাবে আমি এখানে ইনভেস্ট করব অথবা ট্রেডিং করব। দেন সেই স্টক তো আমরা সবাই বুঝি, এটা ভ্যালিড একটা জিনিস। কোম্পানির শেয়ার বেচা কিনা হচ্ছে, আমার কাছে অনেকগুলো টাকা আছে, আমি ব্যাংকে না রেখে একটা ভালো একটা কোম্পানির শেয়ারে লাগায় রাখলাম, আমার শেয়ার যত বেশি বাড়বে আমার ওইখান থেকে প্রফিট হতে থাকবে। ব্যাংক যদি আমার বছরে 1,06,000 টাকা দেয়, শেয়ার মার্কেট আমার 1 লাখে হয়তো 1,25,000 30,000 টাকা দিবে। তার মানে আমি যদি 10 লাখ টাকা ব্যাংকে রাখি, আমার দিবে 1 বছর পরে 10,60,000 টাকা। বাট ওইখানে যদি আমার 10% 20% বছরেও বাড়ে, তাহলে আমার 10 লাখ টাকা 12 লাখ টাকায় পরিণত হয়ে যাচ্ছে থ্রু দ্য শেয়ার মার্কেট। তাহলে আমার অলমোস্ট 3 গুণ হয়ে যাচ্ছে আমার প্রফিটের টাকা। এখানে আমি 60,000 টাকা কামাইতাম, ওইখানে আমি 2 লাখ টাকা বেশি কামাইছি, বুঝছেন? এটা হলো স্টক। দেন আসে বাইনারি, ফরেক্সের শর্ট টার্ম। দেন আসে কমোডিটি জিনিসটা হইল স্বর্ণের বা যত ধরনের খনিজ পদার্থ, যেমন কয়লা, তেল, এই সব জিনিসগুলো হলো কমোডিটি ট্রেডিং। আপনি চাইলে কয়লার ভিতরেও ট্রেড করতে পারবেন, আপনি চাইলে তেলের ভিতরেও ট্রেড করতে পারবেন। ইউএসের বড় ক্রুড অয়েল, আমরা সবাই নাম শুনছি, হয়তো অনেকে, যে না শুনছি নো প্রবলেম, এখানে বহুত কিছু শুনবেন, উদ্ভট জিনিস, সমস্যা নেই। তাইলে ক্রুড অয়েল যে আমরা বলি, অয়েলের ভিতরে আর গোল্ডের ভিতরে যখন ট্রেড হয়, পেয়ার বানায়, পেয়ার কি, বেস কারেন্সি কি, কোড কারেন্সি কি, সব শিখিয়ে দিব, সব। জাস্ট সময় দেন একটু, একদিনে কত বুঝাবো? কালকে ভিডিওটা দেখলে আপনার মাথা আবার ঘুরবে। হয়তো আমি বলতেছি কারণ আমি 7-8টা ক্লাস করায় ফেলছি, আমার জন্য ইজি, আমি জানছি, শিখছি, নোট করছি, এই জন্য আমার কাছে হয়তো কিছুই মনে হচ্ছে না। বাট আপনি কালকে ভিডিওটা যখন দেখবেন 100% নোট করবেন। এই একটা ভিডিও আপনার ট্রেডিং ইনভেস্টিংয়ের মাইন্ড খুলে দিবে, বুঝছেন? এই একটা ভিডিওটাই খুব ভালোভাবে দেখেন। এরপর টেকনিক্যাল আসবে, নিউজ দেখবো আমরা কেমনে একজন শিক্ষিত মানুষের মতন ট্রেড করতে পারি, মূর্খ মানুষ না। এই যে আমরা দেখি না যে পেপার পড়ে, পডকাস্ট শুনে, এরা বলদ না ভাই, এদের দরকার নলেজ। আর এই দুনিয়ায় যা নলেজ আছে, ওই মাইনকার চিপায় যায় ওটিয়া কামাই লইব, বুঝছেন? ভালো ওয়েতে, কোনো উল্টাপাল্টা ওয়েতে না, ভালো ওয়েতে, বাট আপনার নলেজ লাগবে। তারপর এবার আসি আমি এক্সচেঞ্জ কি, এতক্ষণ যে বললাম ব্রোকার বকর চক্কর। এক্সচেঞ্জ জিনিসটা কি? এক্সচেঞ্জ জিনিসটা হইল মিডলম্যান মানে হইল, ধরেন আমি এখন স্টক মার্কেট থেকে শেয়ার কেনাবেচা করব, ধরেন আমি বাটারই একটা শেয়ার কিনবো, আমি বাটারে দিলাম 2 লাখ, আমার কইলো তুই আমার টেয়া দেস নাই, আমার টেয়া শেষ 2 লাখ, এখানে কোনো অথরাইজ নাই, কাইন্ড অফ ব্যাংকের মতন। এখন আমি ধরেন একজনের টাকা দিলাম, ও আমার ভাইয়া মিউট, আমি যখন একজনের টাকা দিলাম, ও আমার ঠাস করে বললো যে তুই আমার টাকা দেস নাই, কারণ আমার কোনো প্রুফ নাই, আমার কোনো অথরাইজেশন নাই, আমার টাকা যে কেউ মাইরে দিতে পারে। বাট এইখানে আসছে কি, ব্যাংক বলছে তোমার টাকা বাসায় না রাইখা আমারে দাও, আমার কিছু চার্জেস দিবা, তোমার টাকাটা সেফ থাকবে, বুঝছেন? তাহলে এক্সচেঞ্জ ব্রোকার এই জিনিসগুলা এক ধরনের মিডলম্যান। এখন ধরেন আমি বাইন্যান্সের বিটকয়েন কিনবো, আমার কাছে আছে মাত্র $100, আমি যদি যাই, বিটকয়েনের কি ওনার আছে? অবশ্যই কেউ না কেউ আছে। তাইলে আমি যদি চাই আমার $100 নিয়ে বিটকয়েন কিনতে, ও আমারে দিবে? ধরেন আমারে দিল, এমন আরও 10,000 মানুষ যাচ্ছে,
বিটকয়েন তো পাগল হয়ে যাবে, যেমন আমি মেসেজে রিপ্লাই দিতে দিতে পাগল হয়ে যাই। তাহলে এইভাবে মানুষ যখন এই যে মানে ধরেন রিয়েল যে কোম্পানি, ওর কাছে যায় যদি বলে ভাই আপনার আমি টাকা দিলাম আমার শেয়ার দেন, কয়টা মানুষের জিনিস খাতা কলমে লেখা রাখা যাবে? এইখানে আসে হইলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ বলে তুমি তোমার শেয়ার যত আছে, ধরেন অল টাইম কোম্পানির 15% শেয়ারের বদলতে কোম্পানি এক্সপেন্ড করবে, টাকা লাগবে। ও বলল এক্সচেঞ্জারে, ঢাকা স্টক এক্সচেঞ্জারে, যে অল টাইম কোম্পানির 15% শেয়ার আমি তোমার স্টক এক্সচেঞ্জে লিস্ট করলাম, এখন তুমি এই 15% আমি একটা দাম ধরে দিলাম, পার শেয়ারের দাম হবে 5,000 টাকা, তুমি এই 15,000 শেয়ার বেচা 5,000 টাকা দরে শেয়ারটা বেচো। এখন অনেকের কাছে মনে হয়েছে যে অল টাইম কোম্পানি ভালো করবে, ও কি করবে, ও অল টাইম কোম্পানির শেয়ার কিনবে। কোত্থেকে কিনবে? কারণ ও যদি সরাসরি অল টাইম কোম্পানির টাকা দেয়, আর অল টাইম কোম্পানি যদি বলে যে তুই আমার টাকা দেস নাই, তখন তো ছাড়া বিপদে পড়ে যাব। এর লেগা এইখানে আসতেছে এক্সচেঞ্জ, মিডলম্যান। তাহলে এক্সচেঞ্জগুলো কী করতেছে? আমার থেকে টাকা নিচ্ছে, ওর থেকে শেয়ার নিচ্ছে, মাঝখানে শুধু হাত বদল করে দিচ্ছে। এটা ফ্রিতে না, এইটার জন্য ও কিছু চার্জ নিচ্ছে, 1040 টাকা, 1030 টাকা, 50 টাকা, এইভাবে ও কিছু চার্জ নিচ্ছে। বুঝছেন? এইটাই হলো স্টক এক্সচেঞ্জের কাজ। এখন এইটা যখন ফরেক্সে হবে, ফরেন এক্সচেঞ্জ, তখন কি হবে? তখন ফরেক্সের ভিতরে আপনি যদি ট্রেড করেন, আপনি চাইলেই ডলার কিনতে পারবেন না। বুঝছেন? কারণ ওইখানে পিপের মাধ্যমে, লটের মাধ্যমে, সুইংয়ের মাধ্যমে আমি প্রফিট করি, ডলার আমি ওন করতে পারবো না। আমি শুধু এটার প্রিডিক্ট করার মাধ্যমে আমি শুধু বলবো যে ডলারের দাম বাড়তে পারে, ডলারের দাম কমতে পারে, ওইটা প্রিডিকশনের মাধ্যমে আমি ইনকাম করতে পারবো। তার মানে আমি তো চাইলেই ডলার কিছু করতে পারতেছি না, আমার কাছে তো ওয়ে নাই। আমি এখন যা যদি আমেরিকার বই, ওর রিজার্ভ ব্যাংকের যা বললাম যে আমার কাছে এই যে $10 আছে, তোমাকে আগামী 2 বছর পর তোমাকে ডলারের রেট এখন 110 টাকা, আগামী বছর হইব 114 টাকা, তুমি এই $10 তখন 14 ডলার হইব, তুমি আমার টাকা দিয়ে দিবা। পসিবল না। এইখানে আসে হইলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের জন্য আলাদা আলাদা ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট এক্সচেঞ্জ আছে। যেমন আপনার ফরেক্সের জন্য আছে কি এক্সনেস, আরও ভালো ভালো আছে। বাংলাদেশে এক্সনেসটা মোটামুটি ভালো, ওদের পেমেন্ট মেথডগুলো ভালো। দেন আপনার ক্রিপ্টোর জন্য আছে বাইন্যান্স, ফেমাস, সব থেকে বেশি লিকুইডিটি থাকে মার্কেটে বাইন্যান্সের। দেন বাইবিট আছে, crypto.com আছে, কয়েন বেস আছে। এগুলা কি? এগুলা হলো সব ক্রিপ্টোর এক্সচেঞ্জ। এদের মাধ্যমে আমি ট্রেডটারে এক্সিকিউট করি। তাই আমরা বলি না এই যে ব্রোকার, এটা বাংলা, ইংলিশে হলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের কাজ কি? আমার থেকে ডলার নিবে, আরেকজনের থেকে মূল যেটার উপর আমি ট্রেড করব ওই জিনিসটা নিবে, দুইজনের হাত বদল করে দিবে, মাঝখান থেকে আমার থেকে কিছু প্রফিট কাইটা রাখবে। যেমন আমরা কোয়াটেক্সে যখন কোনো ট্রেড করি, আমরা $10 ট্রেড করলে আমাদের $19 দেয়, বাকি $1 ওর এক্সচেঞ্জ ফি। কারণ কি? ও যে এই যে আমাকে টাকাগুলো লস করার লেগে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, এর লেগে আমরা ওরে প্রত্যেকটা ট্রেডে $1, $10 $1, আপনার $100 $2 $3 এইভাবে ওদের দিচ্ছি। বুঝা গেছে? এইভাবে কাজ করে হইলো আমার এক্সচেঞ্জ। এখন ডিফারেন্ট মার্কেটের জন্য ডিফারেন্ট এক্সচেঞ্জ আছে। যেমন ফরেক্স মার্কেটের জন্য এক্সনেস আছে, ক্রিপ্টোর জন্য বাইন্যান্স বেস্ট। বুঝছেন? তাইলে আবার আপনার ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, কি করে? আবার আপনার চট্টগ্রাম আছে চিটাগং স্টক এক্সচেঞ্জ, আবার ইন্ডিয়ায় আছে আপনার বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। মানে কি? এদের আওতাধীন অবস্থায় আপনি চাইলে, মানে এরা কি করে, ধরেন আমি বাইরের একটা উদাহরণ দিই, ইন্ডিয়ারই আমি ব্যাংক নিফটির ভিতরে ট্রেড করব। তাহলে কি করবো? এখন আমি তো চাইলেই ব্যাংকে সরাসরি বলতে পারবো না তুমি আজকে আপে যাবা, এই যে আমার $1,000 তুমি আমার টাকা দাও। তাহলে এটার জন্য আমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে। ওই প্ল্যাটফর্মটাই হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। বুঝছেন? ওর মাধ্যমে আমি ট্রেডটা এক্সিকিউট করতে পারতেছি। আর এইখানে ও হইলো সব থেকে বড় প্রুফ, কারণ আমি সরাসরি যায় যদি মার্কেটে টাকা দেই, আমি ভাইয়া সব 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 বুঝাই দিব ভাই, সব বুঝাই দেবো। তাহলে আমি সরাসরি যায় যদি স্টকে টাকা দেই, তাহলে ও যদি আমার না দেয়, কোম্পানিতে যায় যদি সরাসরি টাকা দেই, ও যদি আমার না দেয়, তাহলে আমার কী হবে? আমি তো ধরা খেয়ে গেলাম। আর ও এত বড় কোম্পানি, আমি চাইলে ওর সাথে পাইরা উঠবো না। বুঝছেন? তাহলে কি করতে হবে? আমার এখানে একটা মিডলম্যান লাগবে যে আমার দায়িত্ব নেবে। বুঝছেন? এই দায়িত্বটাই নেয় মূলত স্টক এক্সচেঞ্জ। এখন আমি যদি বাটার একটা মানে কি বলে শেয়ার কিনতে যাই, তাহলে কি করতে হবে? আমার ঢাকা স্টক এক্সচেঞ্জে যাইতে হবে, ওইখানে যাই আমার বিও অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আমি ওইখানে ইনভেস্টিং করতে পারবো। একটা জিনিস, বাংলাদেশের স্টক মার্কেটে আপনি ডে ট্রেডিং করতে পারবেন না, স্ক্যাল্পিং করতে পারবেন না, সুইং ট্রেডিং করতে পারবেন, মার্কেটে কোনো লিকুইডিটি নেই। বুঝছেন? তখন আপনি চিন্তা করলেন আজকে ম্যারিকোর শেয়ার কিনবেন, 1 লাখ শেয়ার কিনলেন ম্যারিকোর 600 টাকা করে, আপনি সুইং করতেছেন, 3 দিন পর দেখবেন 600 টাকায় পড়ে রয়েছে। কারণ বাংলাদেশের মার্কেটে কোনো লিকুইডিটি নাই। লিকুইডিটি কি বুঝাই দিব ইনশাল্লাহ, খালি শুনেন। তাহলে লিকুইডিটি, আচ্ছা বলেই দিই, লিকুইডিটি জিনিসটা হলো মার্কেটের কাস্টমার।
কাস্টমার খুবই কম। এটা আরও বহু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওইটা পরে বলবো। লিকুইডিটি মানে হলো মার্কেটের কাস্টমার, কারণ মার্কেটে বায়ার সেলার খুব কম। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের ভিতরে দৈনিক ট্রেড হয় বা ইনভেস্টিং হয়, ট্রেড নাই হয়, কারণ যেই জায়গায় ডে ট্রেডিং করা যায় না, একদিনের ভিতরে কেনা বেচা করা যায় না, যেইখানে স্ক্যাল্পিং করা যায় না, এইখানে তো ট্রেডিংয়ের কোনো প্রশ্নই আসে না। এই জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে, চিটাগং স্টক এক্সচেঞ্জে আপনি চাইলে ট্রেডিং করতে পারবেন না, ইনভেস্টিং করতে পারবেন। আর বাংলাদেশের কোম্পানির যে অবস্থা, জানি না বাংলাদেশে মানে ইনভেস্ট করে কে কতটুকু কী করতে পারে। অনেক বড় ক্যাপিটাল লাগে, অনেক বড় ক্যাপিটাল লাগে, এত বড় ক্যাপিটাল লাগে যে ক্যাপিটাল দিয়ে যদি কেউ বিজনেস করে ও আরও বেশি টাকা ইনকাম করতে পারবে, বুঝছেন? এই হলো বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের অবস্থা। দৈনিক বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের ভিতরে লিকুইডিটি মানে বায়ার সেলার্সের পরিমাণ হলো মাত্র 400 কোটি টাকা। আর ভাই 400 কোটি টাকা একটা ফরেক্সের ট্রেডার দৈনিক ট্রেড করে, বুঝছেন? এই জন্য বাংলাদেশের মার্কেটের ভিতরে লিকুইডিটি কম। তবে আমি শিওর 100% মানুষ যেই পরিমাণে বাড়তেছে, বাংলাদেশেও ডে ট্রেডিং স্ক্যাল্পিং চালু হবে। কারণ আমি মোটামুটি একটা ব্রোকারের সাথেও কথা হয়েছে, চিনবেন হয়তো অনেকে, নাম না বলি। উনি আমার বলছিল যে আমি ওনাদের ভিডিও মার্কেটিং যাতে করে দিই, বুঝছেন? ওনাদের ভিডিও মার্কেটিং করে দিব আমি, আমার 2% দিবে, পুরো বিজনেসে 2% দিবে, আমি ওনাদের ভিডিও মার্কেটিং করে দিব। ওনারাও চাচ্ছে বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম খুলুক যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি স্ক্যাল্পিং করতে পারেন। যদি এটা হয়ে যায় আল্লাহর রহমতে, তাইলে আমার মনে হয় যে এই যে এখন যারা জানতেছে রিয়েল ট্রেডিং, রিয়েল ইনভেস্টিং, এরা তখন অনেক ভালো করবে। কারণ যে কোনো একটা জিনিস নতুন নতুন যখন কেউ অ্যাডাপ্ট করে নেয়, তখন ওই জিনিসটার ভ্যালু অনেক বেশি থাকে। যখন বাংলাদেশে এই জিনিসটা আসবে, আমরা যারা যারা এই জিনিসটা পারি, আমরা এটা থেকে অনেক ভালো প্রফিট করতে পারবো। আর যারা টিকটক ট্রেডার, হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে আমার মনটা বলতেছে ইনশাল্লাহ 5 বছর হোক 10 বছর হোক, বাট আসবে শিওর 100%। বাংলাদেশে বসে আমি চাইলে ডে ট্রেডিং, ব্যাংক নিফটি, ইন্ডিয়ার ব্যাংক নিফটির মতন ট্রেডিং ইনশাল্লাহ করতে পারবো। লাগবে শুধু একটু সময়। তাইলে এবার আসি আমি 2টা জিনিস, এটা শেষ, এক্সচেঞ্জ শেষ হয়েছে, দেন একটা আউটলাইন দিব, ক্লাস আমরা কি কি করব, কোন দিন কি ক্লাস থাকবে, পুরো ক্লাসের সিলেবাস দিব। দেন আজকের ক্লাসটা শেষ। রিজন হইলো আজকের ক্লাসটার ভিতরে বহুত ইনফরমেশন, এই জন্য বেশি গেজাইলাম না, কারণ এখানে যদি আরও গেজাই সমস্যা হয়ে যাবে। আমি যখন টেকনিক্যাল নিয়ে পড়াবো, ধরেন আজকে চার্ট প্যাটার্ন নিয়ে পড়াচ্ছি, একটা টপিকের উপরেই থাকতেছে, আপনি ওইখানে কনসেন্ট্রেট করতে পারবেন। বাট আজকের যে জিনিসগুলো ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, কালকে একটু কষ্ট হইলো, আমরা সবাই যার যার মনে হয় যে ভ্যালু দিবেন 2বার 3বার করে ভিডিওটা দেখেন। নোট 100%, নোট 100%, নোট 100% করবেন, এটা আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ। তাহলে আজকের লাস্ট টপিক হলো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কী। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হইলো আমি যখন কোনো কোম্পানির অভ্যন্তরীণ জিনিসগুলো জানবো, যেমন ধরেন বাটা, আমি বাটার শেয়ার কিনবো, এখন ওই জিনিসটা আমি যখন ওর ভিতরগত যত কিছু জানবো, ধরেন বাটার বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হইলো আমাদের আফরান নিশু, বুঝছেন? তাইলে আফরান নিশুর ভালো একটা ফ্যান বেজ আছে। এখন ও যদি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়, তার মানে কি ও একটা ভ্যালুয়েবল পারসন বাংলাদেশে। না ভাইয়া কালকে ক্লাস নাই ভাইয়া, প্লিজ কোশ্চেন করেন না ভাই। বাংলাদেশে যদি ওর মতো একটা মানুষ কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর থাকে, কারণ জুতা সব থেকে বেশি কিনে ইয়াং জেনারেশন, বুড়াগো জুতা কিনে দিলে 6 মাস পর 1 বছর পর আরেকটা কিনবে, ইয়াং জেনারেশন প্রত্যেক মাসে মাসে লাগবে। তাহলে ইয়াং জেনারেশন মোটামুটি কারে ভালো জানে, আফরান নিশুরে মোটামুটি ভালোই জানে, সিএমের মোটামুটি ভালোই জানে। তাইলে ওদের যখন কোম্পানিতে মানে ভালো একটা জায়গায় রাখবে, তার মানে কি এই কোম্পানির মার্কেটিংটা ভালো হচ্ছে, আর যখন মার্কেটিংটা ভালো হয় ওই কোম্পানির সেলটাও ভালো হচ্ছে, বুঝছেন? এই সবগুলো জিনিস আপনার জানতে হবে, ফান্ডামেন্টাল। আপনি আজকে ট্রেড করতেছেন, ক্রিপ্টোতে ট্রেড করতেছেন, আপনার নিউজ সম্পর্কে জানতে হবে, ইউএসএ কী হয়েছে, জো বাইডেন কী বলছে, আপনার সব জানতে হবে। প্রত্যেকটা মুখের কথা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মুখের কথা ইম্পর্টেন্ট, বুঝছেন? কারণ ইলন মাস্ক একটা কয়েনের কথা বলছিলাম, রাতারাত্রি কয়েনের 3 গুণ টাকা বেড়ে গেছে। $1 ছিল $3 চলে আসছে। সো প্রত্যেকটা জিনিস আপনার ইম্পর্টেন্ট, এগুলো আপনার জানতে হবে। তাহলে আমি যখন কোনো কোম্পানির ভিতরগত জিনিস জানবো, ওই কোম্পানিটা কী হইলো আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন ধরেন বাটা কোম্পানির ভিতরে চিন্তা করলো যে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবে, ওরা মোবাইল বানাবে। এখন বাটা ওর সাথে যায় কি জামা কাপড়, বাট ও ইনভেস্ট করতেছে মোবাইল বানানোতে, কারণ বাটার সাথে টেকনিক্যাল জিনিস যাই না, ওর সাথে টেকনিক্যাল জিনিস যাই না, ওর সাথে যাবে ফ্যাশনেবল জিনিস। এখন ও যদি চিন্তা করে যে বাটা বাংলাদেশের ভিতরে ফ্যাশনেবল গুচির মতন ভালো একটা শোরুম লঞ্চ করবে, যে শোরুমটার ভিতরে ট্রেন্ডি যত পোশাক আশাক আছে সব থাকবে। আমি জানছি ভিতরগত জিনিস, আমি জানছি যে এগুলা নিউজ পড়লে আপনি বুঝবেন। তখন কি হবে, ভালো ভালো কিছু ব্র্যান্ড অ্যাম্বাসিডর রাখবে। ব্র্যান্ড অ্যাম্বাসিডর কী করে, ওদের মার্কেটিংয়ে কাজ করে। যখন ভালো ভালো কিছু ব্র্যান্ড অ্যাম্বাসিডর রাখবে, তখন ওই কোম্পানির সেল বাড়বে। আর যদি বাটার সেল বাড়ে, তাইলে ওর নতুন যে প্রোডাক্টটা লঞ্চ হবে ওইটারও সেল বাড়বে। তাহলে দুইটা কী হবে, বুম হবে। তাহলে এখন যদি বাটার একটা শেয়ারের দাম 15 টাকা থাকে,
তাইলে 1 বছর পর যদি বাটা এটা করে, সামনে কোরবানি আসবে, রোজা আসবে, পরে ঈদ আসবে, তার মানে 2-3 বছর পরে আমার টাকাটা 3-4 গুণ হয়ে যাবে। আজকে 15 টাকার শেয়ার বাটা 30 টাকায় কইরা ফেলবে, কারণ ও অনেকগুলো ভালো ভালো প্রজেক্ট লঞ্চ করতেছে, ওইখান থেকে প্রফিট আসবে। আর বাটা এত বড় ভালো একটা কোম্পানি, ওইখান থেকে প্রফিট আসলে আমিও ভালো একটা প্রফিট পাবো। তাহলে আমার এইখানে 15 টাকা 30 টাকায় পরিণত হয়ে যাচ্ছে উইদিন 1 মান্থ, 1 ইয়ার। তাহলে আমি যদি এখানে 1 লাখ টাকা লাগাই রাখি, তাহলে এখানে আমার 2 লাখ টাকা হয়ে যাবে 1 বছরে। এটা কি হইলো? আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আমি ভিতরগত জিনিসগুলো জানছি। এখন অনেকে দেখবেন হুট করে মার্কেটে বড় একটা ক্যান্ডেল হয়ে যায়, আপনার আমি মগার মতন দাঁড়ায় থাকি, আর যারা নিউজে ট্রেড করে তারা ওইখান থেকে হিউজ প্রফিট কামায় ফেলে। যেমন বিটকয়েন লাস্ট 4 দিন ধরে অনেক লো, অনেক লো, অনেক লো। আমি এটা নিউজটা জানতাম না, কারণ ঈদের সময় ছিল, বিজি ছিলাম, কিচ্ছু করতে পারি নেই। আমি ডাউনের জন্য ট্রেড নিয়ে রাখছি, আমার ভালো একটা অ্যামাউন্ট লস হয়ে গেছে, ভালো একটা অ্যামাউন্ট লস হয়ে গেছে। রিজন কি? আমি শুধু একটা নিউজ ক্যাপচার করতে পারি নাই। যদিও এটা রিকভারি হয়ে যাবে, 100% রিকভারি হয়ে যাবে, কয়েনে কোনো লস নাই। আজকে আপনি কয়েন কিনছেন, কালকে যদি ওই কয়েনের প্রাইস অর্ধেক হয়ে যায়, নো প্রবলেম, হোল্ড করে রাখেন। ওটা 3 মাস 4 মাস পর আবার ওর আগের জায়গা থেকে আরও উপরে যাবে। কারণ কয়েন জিনিসটা কি? কয়েন জিনিসটা হলো আপনার বুমিং মার্কেট, সমস্যা নাই। কিন্তু আমি একটা নিউজের জন্য আমার এতগুলো টাকা লস করে ফেলছি, আপনি বুঝছেন? বাট নর্মাল মানুষ যারা নিউজ থেকে ট্রেড করে, ওরা তো ওইখানে খিচায় প্রফিট করছে, ডাউনের নামছে, শর্ট সেল করছে, প্রফিট করছে। তাহলে আমার ফান্ডামেন্টাল জিনিসগুলো জানতে হবে, কারণ জানতে হবে ভিতরগত, কেন ডলারের দাম কমতেছে, বুঝছেন? কেন ডলারের দাম কমতেছে? আপনি জেবিপি ইউএসডির ভিতরে ট্রেড করতেছেন, ডে ট্রেডিং করতেছেন, একদিনের ভিতরে ট্রেড করতেছেন। যত লং টাইম ফ্রেমের ট্রেড তত ঝুঁকি কম। এখন আপনি একদিনের ট্রেড করতেছেন, ডে ট্রেডিং করতেছেন। আপনি জানছেন ইরান, আপনার ধরেন এই যে ইরাক, মানে ইরান কই জানি মারছে, ইসরায়েল, হ্যাঁ ইরান ইসরায়েলের ভিতরে বোমা টোমা মারছে। এখন ইসরায়েলের সাথে বন্ধুত্ব কার? মুসলিম কান্ট্রিগুলার। ইসরায়েলের সাথে বন্ধুত্ব কার? আমেরিকার সাথে। তাহলে ওদের সাথে যদি আমেরিকা রিলেটেড হয়, আর ইসরায়েলের মানুষ এমনিই পছন্দ করে না, এবার হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, যাই হোক, কারণ মানুষ মারা কেউই পছন্দ করে না। তাহলে ইসরায়েলের সাথে যদি আমেরিকার রিলেটেড থাকে, আর ইসরায়েলের ভিতরে যদি কেউ বোমা টোমা মারে, তার মানে কি? আমেরিকার নিউজ খারাপ, কারণ আমেরিকা সাপোর্ট করে। আপনার কত ওয়াইডলি ভাবতে হচ্ছে, আপনি দেখছেন? একটা ট্রেডার সাইকোলজিক্যাল গেম কেন বলে? আমি যে প্রত্যেকটা ভিডিওতে যা চিল্লায় চিল্লায় কান দিই, ওটার রিজনটা আমি জানি, ওইটা রিজনটা আমি জানি। তাহলে আপনার কতভাবে ভাবতে হচ্ছে, কই কে বোমা মারছে, এটা লাগে কোন দেশ কানেক্টেড ওইটার সাথে আপনার। কারণ ইরানের কোনো পেয়ার নাই। পেয়ার কি? ইউএসডি। যেমন এইভাবে এই যে পেয়ারগুলো আমরা করি, মানে যেসব জিনিসের ভিতরে আমরা ট্রেড করি, ইরানের কারেন্সির কোনো ট্রেডিং মানে সেট আপ নাই। ট্রেডিং সেট আপ আছে কার? এই 3টা কান্ট্রির ভিতরে ইউএসডির। ইউএসডির সাথে রিলেটেড কে? ইউএসডির সাথে রিলেটেড হলো আপনার ইসরায়েল। তাহলে এখানে 100% ডলারের প্রাইস কমবে। কারণ কি? সবাই ওরে পছন্দ করে না। আর এই বোমা টোমা মারার কারণে ওদের ভিতরে যে মানে ট্রান্সপোর্ট যত ধরনের ঝামেলা আছে, ওগুলো কমে যাবে। আপনি এইভাবেই ভাবতে হবে ভাই, যখন এত কিছু হবে, তাহলে 2টা দেশের ভিতরেই কিন্তু ট্রান্সপোর্টের ঝামেলা হবে। আবার এখানে দেখা গেছে নট অনলি 2টা দেশ, ইসরায়েল আবার মানে মুসলিম যে কান্ট্রিগুলোর সাথে ওদের ভালো সম্পর্ক, ধরেন বাহরাইন, মিশর, এদের ভিতরে আপনার সাপ্লাই মানে দেওয়া বন্ধ করে দিবে মালপত্র। তার মানে কি? একটা ভালো একটা সিচুয়েশন তৈরি হবে, খারাপ একটা সিচুয়েশন তৈরি হবে ট্রান্সপোর্টে। আর এগুলা কই যায় পড়বে? কারেন্সি পেয়ারে। কারণ একমাত্র এই 3টা কান্ট্রির ভিতরে ইউএসডির কারেন্সি আছে, আর কারো নাই। এই নিউজগুলো যখন আপনি জানবেন, ভালো ভালো 4টা-5টা নিউজ আপনার কাছে থাকবে। আর আপনি যদি একদিনের মোটামুটি লং টাইম ফ্রেমে ট্রেড করেন বা সুইং ট্রেড করেন, একটু ভালো সময়ের জন্য ট্রেড করেন, আপনি তো এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। রিজন কি? আপনি ওই কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে জানেন। তাইলে আমি যখন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে জানবো, তখন আমি মেন্টালি ভাবি অনেক স্ট্রং থাকবো। আমি জানবো এখানে কি হচ্ছে। আর যেই জিনিস যাই না করা যায়, ওই জিনিসের ভিতরে অনেক মজা লাগে। যেমন আপনি না জানেন একটা ট্রেড প্রফিট করে ফেললেন, ভুল করে, নিচে যাওয়ার কথা ছিল উপরে গেছে গা, আপনার ভিতরে দেখবেন ওই আনন্দটা আসতেছে না। বাট আপনি জানেন এখান থেকে মার্কেট ডাউনে যাবে 100%, আপনার নলেজটা কাজ করছে, আপনি অনেক বেশি প্রাউড ফিল করবেন, বুঝছেন? সো এগুলাই অনেক ভাবতে হয়, আপনার ওয়াইডলি ভাবতে হয়। এটাই হলো ফান্ডামেন্টাল। আমি ভিতরগত যা কিছু দেখব, এখন এই জিনিসটাই যখন আমি টেকনিক্যাল অ্যানালাইসিস মানে চার্টের ভিতরে দেখব, তখন আমার ওইটা হয়ে যাবে টেকনিক্যাল, কারণ আমি টেকনিক খাটাই ওইটার অ্যানালাইসিস করতেছি মার্কেটে। এখন দেখবেন অনেকে ওই নিউজের মাধ্যমে ডাউন নিবে, অনেকে চিন্তা করবে যে ইউএসডি তো ডাউন যাওয়ার কথাই না, ইউএসডি কেন ডাউন যাবে? আরে একটা নিউজ চলতেছে ওদিকে, ডাউন যাইব না? তোর কইছে? তাহলে ওই কী করবো? ওর কাছে নিউজ নাই, বা ওর কাছে ওই পরিমাণে ডাটা নাই। দুনিয়া সবই তো ডাটা, ওর কাছে ওই পরিমাণে ডাটা নাই, ও আপের জন্য নিতেছে। আর যেই মানুষটার ডাটা আছে, ও ডাউনের জন্য নিতেছে, যে ডাউনের জন্য নিতেছে ও প্রফিট করতেছে। ও তো চিন্তা করছে ইউএসডি খুবই ভালো একটা কারেন্সি, ও ডাউনে যাইতেই পারে না, বাট ও জানে না ওই দিক দিয়ে সব তছনছ করে লাইছে, বুঝছেন? এই জন্য নলেজ লাগবে আপনার অনেক কিছু। আপনার সাইকোলজি ভালো রাখার জন্য আপনার পেপার পড়তে হবে, পডকাস্ট শুনতে হবে। আমিও মিনিমাম দিনে 1 ঘন্টা পডকাস্ট শুনি, আমার ইংলিশও ইম্প্রুভ হয়।
আপনার স্মার্ট হইতে হবে ভাই। টাকা কামানোর কোনো খয়রাত্মা যুক্তি নেই, এটা আপনারা জানেন। টাকা কামানোর কোনো খয়রাত্মা যুক্তি নেই। এক হলে একদম নিচু লেভেলের হইতে হবে, একদম নিচু লেভেলের হইতে হবে, যে নিচু লেভেলে গেলে আপনার কেউ কিছু বলবে না। আপনার সম্মান, হয়তো সম্মান ছাড়া টাকা কামাইতে হবে, আর যদি সম্মান নিয়ে টাকা কামাইতে হয় আপনার নলেজের মাধ্যমে কাটাইতে হবে, স্মার্ট হইতে হবে। ভালো জামা কাপড় পরলেই চলবে না, ভিতর থেকে স্মার্ট হইতে হবে। এখানে যারা আছে আমরা অনেকেই ইয়াং জেনারেশন, অনেকেই 98%, হয়তো কেউ 30-35 ইয়াং ভাই আপনারা, যে একমার 40 বছর বয়সে যায় ক্যারিয়ার দাঁড়াইছে, বুঝছেন? তাহলে আপনি তো ইয়াংই, 30-35-40 এরই কোনো বয়সই না। সাকসেসের পাওয়ার জন্য কোনো বয়স লাগে না, হয়ে যাবেন আপনি। আপনার ভিতরে যদি জিদ থাকে আপনি হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাট আপনার সঠিকভাবে সময়টা দিতে হবে। সো আপনি এত ওয়াইডলি যখন ভাইবা ট্রেড করবেন ভাই, নিচের ভিতরে যে কনফিডেন্সটা থাকবে না, ওই জিনিসটা আপনার ট্রেডার বানায় ছাড়বে। কারণ ট্রেডিং ইনভেস্টিং জিনিসটাই সাইকোলজিক্যাল জিনিস। তাহলে পুরো ক্লাসটা একটা আউটলাইন দিই। সবার আগে হলো ট্রেডিং জিনিসটা কি? ট্রেডিং জিনিসটা হলো শর্ট টার্মের ভিতরে মার্কেট থেকে টাকা ইনকাম করে নিয়ে আসলাম, ইটস কল ট্রেডিং। যদি শর্ট টাইমের ভিতরে আমি মার্কেট থেকে টাকা ইনকাম না নিয়ত থাকে যে আমি লং টাইম ফ্রেমে টাকা কামাবো, আবার টাকাটার ঝুঁকি কম থাকবে, তখন ওইটা হয়ে যাবে ইনভেস্টিং। শেষ। ইনভেস্টিংয়ের ভিতরে, ট্রেডিংয়ের ভিতরে একটা জিনিসের ডিফারেন্ট, সেটা হলো টাইম ফ্রেম। ওকে, এখন ইনভেস্টিং ট্রেডিংয়ের ভিতরে কী কী থাকে? একটা হলো ইকুইটি। ইকুইটির মাধ্যমে আমি কোম্পানির শেয়ার ওন করতে পারি এবং ওইটা দুনিয়াতে এক্সিস্ট করে। দেন স্ক্যাল্পিং, ওটা ছোটো টাইম ফ্রেমের হয়, একদম ছোটো টাইম ফ্রেমের ভিতরে আমি ফলাফল পাওয়া যাই। দেন ডে অথবা ইন্ট্রাডে ট্রেডিং, ওইটার জন্য আমার একদিন ওয়েট করতে হয় ফলাফলের জন্য। সব টাইম ফ্রেমের খেলা ভাই। ট্রেডিং কত প্রকার, কী কী, সব টাইম ফ্রেমের খেলা, ডিফারেন্ট টাইম ফ্রেমে। সুইং 1 সপ্তাহের ভিতরে ফলাফল চাই, পজিশন 1 মাসের ভিতরে ফলাফল চাই, লং টার্ম ট্রেডিং 1 বছরের ভিতরে ফলাফল চাই। শেষ। অপশন ট্রেডিং কি, এটা এখন বললে গুজায় ফেলবেন। অপশন, ফিউচার, স্পট, এগুলো সব দেখায় দিব ইনশাল্লাহ পরে। পার্টিকুলার ক্লাস হবে প্রত্যেকটা বিষয় নিয়ে। আর একটা কথা বলে দিই যে আপনি ফরেক্সে কেমনে ট্রেড করবেন, ভিডিও থাকবে, ক্লাস থাকবে। ফরেক্সের পেয়ার কেমনে কেমনে কাজ করতেছে, স্টপ লস টার্গেট সব। ক্রিপ্টোতে কেমনে ট্রেড করবেন, বাইনারিতে কেমনে ট্রেড করবেন, একদম অ্যাকাউন্ট খোলা হইতে শুরু কইরা এনিথিং আপনার কাছে এত ওয়াইড নলেজ থাকবে যে আপনার যে কোনো মার্কেটে আপনার সুইচ করবেন। কতক্ষণ ফরেক্স, কতক্ষণ ক্রিপ্টো, কতক্ষণ বাইনারি, ছোটো ক্যাপিটাল বাইনারি, বড় ক্যাপিটাল ফরেক্স, আরেকটু ভালো ক্যাপিটাল ক্রিপ্টো, নো প্রবলেম। একদম পুরো ব্রেন ক্লিয়ার থাকবে। দেন আমরা কোথায় কোথায় করতে পারবো, দুনিয়া কত ধরনের মার্কেট আছে, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, বাইনারি, কমোডিটি। ফরেক্সের ভিতরে কারেন্সি পেয়ারের ভিতরে ট্রেড করি, ক্রিপ্টোর ভিতরে কয়েনের ভিতরে ট্রেড করি, যেটা একটা ভালো টেকনিক, মানে একটা ভালো টেকনোলজি। এখনও ওইভাবে মানুষ এটা অ্যাডপ্ট করে নাই, বাট এটা আমরা 100% অপরচুনিটি মিস করব না। ইন্ডিয়া কিন্তু এটা লিগেল বানাইছে, জানেন? ইন্ডিয়া কিন্তু লিগেল বানাইছে, কারণ ইন্ডিয়ায় আগে ক্রিপ্টো ট্রেডিং করতে পারতেন না, ইল্লিগাল ছিল। ইন্ডিয়াতে বাইন্যান্সও ইল্লিগাল, বাট বর্তমানে ইন্ডিয়াতে ক্রিপ্টো ট্রেডিং লিগাল। শুধু একটাই সমস্যা, আপনি 30% ট্যাক্স দিতে হবে যদি কি করেন, ইনভেস্টিং করেন, স্পট ট্রেডিং করেন। আপনি কয়েন বেচা কিনা যদি করেন, তাইলে ওইখানে আপনার 30% ট্যাক্স দিতে হবে। ধরেন আজকে একটা কয়েন আপনি কিনছেন, 1 মাস পর, 1 বছর পর ওইটা সেল দিলেন, ওই প্রফিট থেকে আপনাকে 30% সরকারকে দিতে হবে। বাট আপনি যদি ট্রেডিং করেন, আবার বলি, আপনি যদি ট্রেডিং করেন ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সিতে, ফিউচার, অপশন, মার্জিন, এই 3টা যদি আপনি করেন, মানে এক কথায় ট্রেডিং করেন, আপনার 1 টাকাও দিতে হবে না, শুধু ব্রোকারেজ ফি। এখন $1,000 ভিতরে $4 থেকে $3 ব্রোকারেজ ফি লাগে, বুঝছেন? তাহলে আপনার 30% লাগতেছে না। ইন্ডিয়াতে এটা লিগ্যাল। তাহলে যেই জিনিস ইন্ডিয়াতে লিগ্যাল, ওই জিনিস বাংলাদেশেও ইল্লিগাল না, এখন আছে ইল্লিগাল। বাট ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা ফিউচারে রাখে, আমার মনে হয় যে আমাদের দেশটা এখনও অতটা উন্নত হয় নাই যে আমরা এত বড় একটা টেকনোলজিরে ঠেইলা দিতে পারবো। এটা ইল্লিগাল বাংলাদেশে, স্টিল বলি বাংলাদেশে ক্রিপ্টো সব ইল্লিগাল। বাট এটা লিগ্যাল হয়ে যাবে, এটা 100% লিগ্যাল হয়ে যাবে আমার মন বলতেছে। কারণ অনেকগুলো মানুষ এটার ভিতরে, মানে আর এত বড় বড় কোম্পানি যখন, এত বড় বড় রাষ্ট্র এটারে মানে কি বলে, এটারে যাই বলুক, এত বড় বড় কোম্পানি যখন এটার এক্সেস দেয়, এত বড় বড় কোম্পানি যখন এটার এক্সেস দেয়, আমরাও হয়তো দিব টুডে অ্যান্ড টুমরো, বুঝছেন? আর কিছুই না। দেন একে স্টক মার্কেট, স্টকের ভিতরে আমি রিয়েল ট্রেডিং বা রিয়েল কোম্পানির ভিতরে ইনভেস্ট অথবা ট্রেডিং করব। বাইনারি, ফরেক্সের শর্ট টার্ম ট্রেডিং, বুঝছেন? যেখানে পার্সেন্টেজের মাধ্যমে ট্রেড হয় না, এখানে আমার যে টাকাটা থাকে পুরো ক্যাপিটালটাই হয়তো চলে যায়, বা পুরো ক্যাপিটালটাই হয়তো আমি প্রফিট করি। দেন আসে কমোডিটি ট্রেডটার ভিতরে আমি মূলত খনিজ পদার্থ লাইক অয়েল, তারপর আপনার ধরতে পারেন আপনার গোল্ড, তারপর আপনি ধরতে পারেন আপনার কয়লা, এগুলোর ভিতরে আমি ট্রেড করতে পারি। এক কথায় খনিজ পদার্থের ভিতরে ট্রেড করতে পারি।
দেন আসে এক্সচেঞ্জে হলো মিডলম্যান, আমার ট্রেডটা এবং ওনার যে কোম্পানির শেয়ারটা, এই দুইটার হাত বদল করে দেওয়ার জন্য যে মিডলম্যানটা দাঁড়ায় ওই হলো এক্সচেঞ্জ। ওকে, ফান্ডামেন্টাল হলো কোম্পানির ভিতরগত ব্যবস্থা, ওই ভিতরগত সব কিছু জানা। টেকনিক্যাল অ্যানালাইসিসটা হলো কোম্পানির বহিরাগত জিনিস, আমি যখন চার্টের মাধ্যমে অ্যানালাইসিস করব, ইটস কল টেকনিক্যাল অ্যানালাইসিস। আর রিয়েল মার্কেট কি? যখন আমার কোনো মার্কেটের ভিতরে ওটিসি লেখাটা থাকবে না তখন ওইটা হবে রিয়েল মার্কেট, আর যদি ওটিসি লেখা থাকে ইটস হারাম, ওটিসি হারাম। এখন আপনার কাছে যদি এই সবগুলো বিষয়ের নলেজ থাকে এটা হয়ে যাবে 1 মাস পরে। এই জন্যই আজকে এই ক্লাসটা এইভাবে করানো, তা না হলে ডাইরেক্ট ট্রেডিং ক্যান্ডেল দিয়ে শুরু করতাম। মোটিভ ক্লিয়ার ইনশাল্লাহ। আমার মনে হয় 1 মাস পরে কেউ বলবেন না যে ভাই আপনার থেকে আমার লস হয়েছে, কারণ আজ পর্যন্ত অনেকগুলো ব্যাচই পড়াইছি, এখন পর্যন্ত কোনো ব্যাড অবজেকশন আসে না, একজনও করেনি। আর ইনশাল্লাহ হয়তো দুনিয়া সবাই ভালোবাসবে না, হয়তো আপনাদের নাও দিতে পারি, আমি হ্যাপি নাও বানাইতে পারি, বাট আমি আমার বেস্টটা 100% ট্রাই করবো ভাইয়া। শেষ ভাইজান, এখন যার যার কোশ্চেন আছে একটু কষ্ট হলেও একজন করে করবেন। ভাইয়া আমার কখন প্র্যাকটিস করতে হবে ডেইলি? আপনি অ্যাটলিস্ট ভিডিওটা একবার 100% দেখবেন, একবার 100% দেখবেন, নোট করবেন। আজকের ভিডিওটা তো ফান্ডামেন্টাল, আপনার কালকে থেকে তো চার্ট প্যাটার্ন আসবে বা আপনার অন্য যা আসবে, কালকে থেকে অন্য কিছু আসবে, ওইটা আপনি মার্কেটের ভিতরে ড্র করে প্র্যাকটিস করবেন। তো সো ওইটার ভিতরে সময় দেওয়াটা মেইন। একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন, প্র্যাকটিস করবেন। বাট আজকের ভিডিওটা আমি বলি 2বার 3বার, আপনার ইচ্ছা ভাই, আপনার নোট করতে, পুরো জিনিসটা কভার করতে যতক্ষণ লাগে। আজকে এই ক্লাসটা ভাই, এটার ভিতরে হিউজ ইনফরমেশন ভাই, মারাত্মক ইনফরমেশন, আপনার এটা জানা লাগবে ভাই। সব পাবেন ভাই, নিউজ কই পাবেন, কোন ক্যান্ডেলের পর কোন ক্যান্ডেল, এনিথিং। জাস্ট আমার সিকোয়েন্স অনুযায়ী আমার ক্লাসগুলো করাইতে দেন, আর আমার সময় দেন। রেকর্ড ক্লাসটা আমি ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে আমি যারা লিঙ্ক দিব সেই দেখতে পারবে, তখন আপনাদের আমি লিঙ্ক দিয়ে অ্যাক্সেস করে দেবো, আপনারা ওইখান থেকে দেখবেন। কারণ গুগল ড্রাইভে যদি আমি দেই, ওই গুগল ড্রাইভের ভিতরে দিলে ভাই টাইনা দেখা যায় না, ঝামেলা হয়। আর ইউটিউবের ইউজার ইন্টারফেসটা সহজ, আপনার টাইনা দেখতে সুবিধা হয়। ক্লাস রুটিনটা বলে দিই ভাই, একদিন পর ক্লাস হবে। যদি এক্সট্রিম লেভেলের কোনো ধরনের কাজ থাকে, যদিও আমি এটা করি না তাও বলে রাখি, তাইলে আমি সকালবেলা জানাই দিব যে ভাই আজকের ক্লাসটা কালকে হবে। নর্মালি একদিন পর ক্লাস হবে। মডিউলটা হলো আজকে ক্লাস হবে, কালকে সারা দিন সারা রাত ওইটা প্র্যাকটিস করবেন, যার যখন সময় হয়। বেশিরভাগ ভাইরে জব করেন, কাজে থাকেন, কেউ প্রবাসী ভাইরা আছেন, আপনি আপনার সুইটেবল অনুযায়ী কালকে সারা দিন রাত পাচ্ছেন, পরের দিন সারাটা দিন পাচ্ছেন, তারপর আবার নেক্সট ক্লাস হবে। ধরেন আজকে ক্লাস হয়েছে, কালকে পাচ্ছেন, পরের দিন পাচ্ছেন, পরের দিন রাত 10টায় আবার ক্লাস হবে, মানে একদিন পর ক্লাস হবে। এনিথিং ভাইয়া, এনিথিং। প্রত্যেকটা ক্যান্ডেল, মানে প্রত্যেকটা মার্কেটে আপনি কেমনে অ্যাকাউন্ট খুলবেন, কেমনে নিজে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, সব। মানে আমার মনে হয় না বাংলাদেশে এই টাইপের রিলেটেড কোর্স কেউ করায়। সব, ফরেক্সে কেমনে অ্যাকাউন্ট খুলবেন, উইথড্র ডিপোজিট, ক্রিপ্টোতে কেমনে অ্যাকাউন্ট খুলবেন, উইথড্র ডিপোজিট, বাইনারিতে কয়টা ভালো পেয়ার আছে, কয়টা ভালো বাইনারি মার্কেট আছে। লাইক আপনারা কোয়াটেক্সে করবেন না, আফটার কোর্স সবাই পকেট অপশনে করবেন, কারণ পকেট অপশন মার্কেটের ভিতরে ভলাটিলিটি ভালো থাকে, এই মার্কেট উল্টাপাল্টা করে না, বুঝছেন? এগুলো সব মানে কেমনে অ্যাকাউন্ট খুলবেন, পেমেন্ট হয়ে গেছিলাম, বাইন্যান্স মাইনাস গোষ্ঠী সুদ্দা, এনিথিং, কোনো থাকবে না আপনার ইনশাআল্লাহ। ও ভাই মূলত আপনার মসজিদের খাদেম ছিল, বুঝছেন? মসজিদের খাদেম ছিল, 3,500 4,000 টাকা বেতন পাইতো। সো ও মোটামুটি 2 মাস 3 মাসের টাকা একসাথে করার পরে আমার কাছে কোর্স করছিল। বাট আমি ওর থেকে 50% টাকা ফার্স্টে রাখছি, কারণ অনেকেরই এইখানেও আছে যে ঝামেলা হয়, আমি এটা করতে চাই না। তাও মানে সবাই একসাথে টাকাটা দিতেও চায় না, কেউ চিন্তা করে যে আমি আসলে ভাইয়ের কাছ থেকে শিখবো, উনি কতটুকু শিখায়, এই জন্য 50% টাকা অনেকে দেয়, আমি নিতে চাই না, তাও নিতে হয়। সো যাই হোক, উনি মোটামুটি 3-4 মাস, ফার্স্টের মাস আমার কাছে যখন কোর্স করতে চাইছে, ওনার কাছে টাকা ছিল না, 2,000 টাকা ছিল। বাট ভালো লাগছে, তখন আমি ইউটিউবে আসি নাই, তখন আমি কোর্সে এত মানুষ নিতামও না, আরও কম নিতাম, মানে হইতো না, এত মানুষ জানতো না আমারে। আমি ফেসবুক থেকে অথবা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এরাই আমার কাছ থেকে শিখতো। তখন এই ইন্টেনশন ছিল না মানুষের এত ভালো বড়োভাবে শিখাবো। সো উনি ওই কোর্স করার জন্য মোটামুটি 3 মাস চাকরি করছে, টাকা জমাইছে, মিলাদের টাকা হয়তো শুরু করে এনিথিং সব কিছু জমাইছে। দেন আল্লাহ রহমতে উনি যেদিন কোর্স শেষ করছে, আমি প্রত্যেক মার্কেটে লাস্টের 3টা ট্রেড রিয়েল মার্কেটে নিয়ে দেখাই যে কেমনে আপনারা মার্কেটে ট্রেড নিতে পারেন। সো উনি ওই ভিডিওটা যেদিন দিছি, এর পরের দিন দেখা উনি প্রায় $70 না $80 মতন ডিপোজিট করছে। ওই $70-80 ডিপোজিট থেকে আল্লাহ রহমতে ওই দিনই ওনার 12,000 টাকা প্রফিট হয়ে গেছিলো। ওই ভোকালটা আমার কাছে আসে, মেবি আমি দেখি, যদি থাকে তাহলে আমি ওইটা দিব না আপনাদের সবাইকে। মানে উনি কান্না করে দিছিল ভিডিও কলে আইসা যে ভাই এই এমন হয়েছে। পরের দিন 22,000 টাকা উইথড্র দিছে, পরের দিনই 22,000 টাকা উইথড্র দিছে। সো এরপর আর কখনো মানে ওনার মানে প্রফিট লস নিয়ে কখনোই কথা বলি নেই।
বাট উনি বলছে মানে অনেক কান্নাকাটি করে, এখন আল্লাহর মতে ভালো আছে, উনি ল্যাপটপ কিনছে, আল্লাহর মতে ফোন কিনছে, ফ্যামিলিরও ভালো একটা অ্যামাউন্ট দেয় মান্থলি। বাট ওনার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো, সেটা হলো মানি ম্যানেজমেন্ট। যদি উনি প্রথম দিনই 10,000 করে ফেলছে, পরের দিনও 22,000 করে ফেলছে, এই 2 দিন যখন হয়েছে তখন আমি বলছি ভাই এই মার্কেট যদি তোমারে দেয়, এই মার্কেট তোমার থেকে নিবে, আর তোমার থেকে যখন নিবে তুমি কিন্তু সহ্য করতে পারবা না। সো এই যে ওভার করতেছো এটা বাদ দাও, যা হয়েছে আলহামদুলিল্লাহ। পরের দিন ও যায় ওই যে 22,000 উঠাইছে, ওই 22,000 দিয়ে 14,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে নিয়ে আসছে। এরপরে ওর কাছে যে ক্যাপিটালটা ছিল আর প্রথম দিনের $70, এই পুরাটা দিয়া ও একদম মানি ম্যানেজমেন্ট করে আল্লাহর মতে এখন ওর মান্থলি 35,000 40,000 টাকা থাকে মানি ম্যানেজমেন্ট করে। এখন ফ্যামিলি চালায়, ও নিজে চলে, চাকরিটা ছেড়ে দিচ্ছে, সারাদিন ট্রেড করে মার্কেটে, একদম বসেই থাকে, এক কথায় 3-4 ঘন্টা ট্রেড করে 2-3টা ট্রেড নেয়, আর ওর সম্পূর্ণ নলেজ কাজে খাটায় ট্রেড করে। ওই যেটা জব করে পাইতো ওইটাও 2টা ট্রেডই পাওয়া যায়।